রাত ঠিক কটা বাজে কেউ জানে না। জঙ্গলটা অন্ধকারে নুয়ে পড়েছে। জঙ্গলটা যেন ঘুমিয়ে নেই, জেগে আছে মৃত আত্মাদের মতো। গাছে গাছে দুলছে মৃতপ্রায় বাতাসের ফিসফিসানি। কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝির শব্দ নেই। চাঁদের আলো পড়ে আছে পাতার ফাঁকে ফাঁকে। জোনাকিরা ঘুরে বেড়াচ্ছে যেন ভয় আর অপমানে। বাতাসে অদ্ভুত কিছুর গন্ধ, কোনো মৃত্যু যেন হাঁটছে নিঃশব্দে। এই নিস্তব্ধ এক ভয় বিরাজ করছে চারপাশে। একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে 5জন পুরুষ। মুখে কালো কাপড়, হাতে কোদাল, চোখে ভয় আর কৌশলের ছায়া তাদের। মাটিতে পড়ে আছে একটা শরীর, যার ভেঙে যাওয়া দাঁত, কাটা কাটা ঠোঁট, মুখের বাম পাশে দগদগে এক ক্ষত। আর সেই দেহটা নড়ছেও না। ওই শরীরটা কার সেটা বলার জন্য বিশেষভাবে নাম বলার প্রয়োজন নেই ওদের। ওটা আকাশ, যে এক সময় ছিল শহরের সব থেকে ভয়ঙ্কর নাম। এক সময় এই আকাশের নাম শুনলেই কেঁপে উঠত শহরের মাফিয়া, এমনকি কিছু উচ্চ পদস্থ পুলিশ অফিসারও। কিন্তু আজ ওর নিজের লোকেরাই ওকে এখানে এনে মেরে ফেলেছে। তাকে সবাই গডফাদার নামে চিনত না, তাকে বলতো যেন কোনো কালো ছায়া, কারণ সে এসেই উধাও হয়ে যেত, কিন্তু রক্তের গন্ধ রেখে যেত। কিন্তু আজ আজ তারিখ সবচেয়ে ঘনিষ্ঠ 5জন ভাই, জীবনের সব বিশ্বাস দিয়ে বড় করা ছেলেরা তাকে পুঁতে ফেলতে এসেছে এই জঙ্গলে। একটু কাঁপছে এখনো, মরেনি পুরোপুরি। রাকিব কথাটি বলল, সে আকাশের সবচেয়ে কাছের মানুষ ছিল। এত কাছের যে আকাশ নিজের সব কিছুর পাসওয়ার্ড পর্যন্ত বলে দিত রাকিবকে। কোথাও খবর ছড়িয়ে গেলে আমাদের কারো প্রাণ বাঁচবে না, তাই জলদি কাজ শেষ কর। কথাটি বলল ইমতিয়াজ। তার গলায় ভয় নেই, কিন্তু চোখে আছে ঘৃণার চিহ্ন। সবাই জানে সে সবসময় চেয়েছিল আকাশের জায়গাটা। তারা ধীরে ধীরে গর্ত খুঁড়ল, রক্তে ভিজে থাকা দেহটা তুলল, পা দিয়ে ঠেলে দিল সেই গর্তে। শুভ রাত্রি বস, কথাটা বলে হাসল রেহান। তিনি সেই বিষাক্ত শিকড় যে কৌশলে এই মৃত্যু সাজিয়েছিল, কারণ সে চেয়েছিল আকাশকে মুছে ফেলে পরীকে নিজের করে নিতে। 5জন আকাশের গর্তের পাশে গোল হয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানির শব্দ শোনা গেল। বিদ্যুৎ চমকানিতে গাছের ফাঁক দিয়ে আলো এসে পড়েছে কবরটার দিকে। হাসতে থাকে রেহান। চলো সবাই, এই মোরগশালা অনেক জ্বালিয়েছে, বৃষ্টি আসবে এখনই। যতটুকু প্রাণ আছে তাতেই মাটি চাপা খেয়ে মরে যাবে। হ্যাঁ চলো সবাই। ওরা 5জন চলে যায়, জঙ্গলের পাশে গাড়িতে উঠে চলে যায়। তখনই তুমুল বৃষ্টি নামে। প্রকৃতি যেন বৃষ্টির আনন্দে নাচতে শুরু করে, ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। মৃত্যু যেখানে শেষ নয়, জন্ম সেখানে শুরু। 4 ঘন্টা কেটে গেছে। আষাঢ়ের বৃষ্টির আবহমান প্রতিবাদ কেটে আকাশে নীল মেঘের ছড়াছড়ি, জাদু উকি দিচ্ছে। কি অদ্ভুত প্রকৃতির লীলা! এই বৃষ্টি, আবার এই নীলচে আকাশ। চাঁদের আলো গাছে গাছে ছায়া ফেলেছে। কোথাও দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ সেই গর্তটার পাশের একটা মাটির চির দেখা যায়। একটা হাত ধীরে ধীরে উঠে এলো মাটির নিচ থেকে। সে এখনো জীবিত। তারপর খুব কষ্টে মাটি থেকে নিজের শরীরটাও ঠিক করে মেলে ধরল। শরীরটা উঠে এলো কষ্টে থরথরিয়ে, মুখে রক্ত, চোখে আগুন। তার কাদা ভর্তি গা থাকলেও যেন সেই গায়ে রক্তের ফ্যাশন লেগে আছে। আকাশ বেঁচে আছে, সে মরেনি। মৃত্যুকে চিবিয়ে গিলে উঠেছে সে। গাছের সাথে হেলান দিয়ে গর্তের দিকে তাকিয়ে বলে, রেহান, রাকিব, ইমতিয়াজ, তোমরা কেউ বাঁচবে না। ঠোঁট ফাটিয়ে ফিসফিস করে আকাশ। তার গলা কাঁপে না, শুধু সে ভয়ঙ্কর ছায়াটা আবার তৈরি হচ্ছে নিজের ভিতরে। শরীরটাকে টেনে হাঁটতে শুরু করে আকাশ, যেন এক গাছ থেকে অন্য গাছে লেগে টেনে নিয়ে যাচ্ছে নিজেকে। গর্তের পাশে পোকাই খাওয়া একটা আয়না, তাতে নিজের মুখ দেখে কাঁপে না সে, বরং এক রকমের ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে ঠোঁটে। ভালোবাসার নামে আমাকে পুঁতে ফেললে, ঠিক আছে, তবে আমি ফিরে আসব এমন এক রূপে যা তোমরা চিনতেই পারবে না। আমাকে দেখে তখন তোমরা ভয় পাবে,
1 বছর আগের গল্প। শহরের প্রাণকেন্দ্রের কাছের এক অভিজাত ক্লাব। আলো, গান, হুল্লোড় সব আছে, কিন্তু এক কোণায় বসে আছে পরী, মন্ত্রীর একমাত্র কন্যা। মুখে ঠান্ডা আগুন, চোখে অভিমান। এই শহরে শত পুরুষ তাকে চাইতে পারে, কিন্তু সে ভালোবেসেছিল এক ছায়াকে, মানে আকাশকে। প্রথম দেখা হয়েছিল তার এক ফাউন্ডেশনের অনুষ্ঠানে। আকাশ এসেছিল সেখানে, যদিও কেউ জানতো না সে একজন গ্যাংস্টার। মুখে ছিল ভদ্রতা, চেহারায় স্থিরতা, কিন্তু চোখে ছিল অদ্ভুত কিছু। অলংকারের আলো ঝলমলে, ফ্ল্যাশ ক্যামেরার ঝলকানি, অভিজাত গন্ধে ভরা এক বিশাল হলরুম। আকাশ সেদিন গিয়েছিল লোকচক্ষুর আড়ালে। কালো স্যুট, চোখে কালো চশমা, নিজের পরিচয় লুকিয়ে এক মন্ত্রীর মেয়ের জন্মদিন অনুষ্ঠানে। মন্ত্রী খালিদ আহমেদও ছিল, সাথে ছিল তার একমাত্র কন্যা পরী। অহংকার তার অলংকার, রূপ যার বিষের মতো সুন্দর। পরী একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, বান্ধবীদের সাথে গল্প করছিল সে। পরী হাসছিল বেশ, কিন্তু আকাশের চোখে পড়ে পরীর ভিতরে চাপা বেদনার রেখা। একটা ছেলে এগিয়ে গিয়ে আসে পরীর দিকে। ছেলেটার নাম তন্ময়। সে এসেই পরীকে বলে, আপনি বেশ সুন্দর, একটা ছবি তুলতে পারি আপনার সঙ্গে? পরীর বান্ধবীরা সরে যায়। পরী ছেলেটার দিকে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলে, তোমার জুতার ব্র্যান্ডটা আমার কুকুরের খাবারের মূল্যের ভেতরেও পড়ে না। তুমি ছবি তুলতে চাও আমার সাথে? ওই যে আমার পোষা কুকুর টনি আছে, যাও তার সাথে ছবি তুলে আসো। ছেলেটা মাথা নিচু করে চলে যায়। আকাশ তাকিয়েছিল দূর থেকে। মুচকি হাসে আকাশ। তার চোখে তাচ্ছিল নয়, ছিল পরীর প্রতি কৌতূহল। তারপর আরও একটা ছেলে আসে। ছেলেটি এক ধনকুবের ব্যবসায়ীর ছেলে। ছেলেটার গলায় দামি চেইন, মুখে ছদ্ম সৌজন্য। পরীকে বলে, পরি, আপনি একদম একা থাকেন। আমার মনে হয় আপনার এই একা থাকার সঙ্গীটা আমি হতে পারবো। আপনি চাইলে আপনাকে আমি আমার কোম্পানি লিখে। পরী মাঝখানেই থামিয়ে দিয়ে বলে, তোমার কোম্পানির টয়লেটের টিস্যুতে আমি আমার নামও ছাপাবো না। আমার টয়লেটের টিস্যুর পেপার তোমার কোম্পানি তৈরি করে, যা আমি ইউজ করে ছুঁড়ে ফেলি। চারদিক স্তব্ধ। অতিথিরা মুখ ফিরিয়ে নিয়েছিল পরীর এমন আচরণে, কিন্তু আকাশ একাই দাঁড়িয়েছিল সেই দৃশ্যের সাক্ষী হয়ে। সে নিজের মনেই বলেছিল, এই মেয়েটা অগ্নি, কিন্তু অগ্নি যে নিজে পুড়ছে সেটা বোঝে না। মেয়েটাকে আমার চাই। পরবর্তী কয়েক সপ্তাহ আকাশ আরও 2-3টা অনুষ্ঠানে পরীকে দেখে। প্রতিবারই সে কোনো না কোনো ছেলেকে হেই করছে। অহংকারে ভরপুর কথাবার্তা, চোখে কারোর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই। কিন্তু আকাশের চোখে ধরা পড়ে এই আচরণের আড়ালে একটা শূন্যতা আছে মেয়েটার। একবার আকাশ হোটেলের লবিতে বসে থাকাকালীন দেখেছিল পরী একাকী করিডোরে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে ফিসফিস করে বলছে, কেউ আমাকে সত্যিই চায় না, সবাই শুধু পেতে চায়। আমাকে কেউ বুঝতে চায় না, সবাই শুধু মোহ খুঁজে। আকাশ দূর থেকে শুনে মুচকে হাসে, তাচ্ছিলের হাসি। তবে কাছে যায় না সে, শুধু মনে মনে বলেছিল, তুমি কি ভীষণ ভুল জেনে বসে আছো পরি? এই ভুল তোমার থেকে শুধরে আমি হব তোমার সেই মানুষটা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে আসে আকাশ ও তার লোকজনেরা। হল ঘরে ঢুকেই কারো চোখে লাগতে বাধ্য এক তরুণী। তার নাম শুনলেই সবার মাথায় একটাই শব্দ আসে, অন্তর্গত অহংকার। সে যেন রাজকন্যা নয়, রাজরানী, আর চারপাশের সবাই শুধুই তার প্রজার মতো। সে হলো পরী আহমেদ, মন্ত্রী খালিদ আহমেদের একমাত্র মেয়ে, যাকে ছোটবেলা থেকেই বলা হতো, পরী তুমি এগিয়ে যাও। ফলে সে এখন এমন একজন যে নিজেকে বিশাল মনে করে না, কারো কাছে হার মানে না। সে হাঁটে, পুরো হলের আলো যেন তার পেছন পেছন হাঁটে। আজকের অনুষ্ঠানেও তার চারপাশে জড়ো হয়েছে নানা প্রতিষ্ঠানের ছেলে। কেউ মিডিয়ার, কেউ মাল্টিন্যাশনাল কর্পোরেটর, কেউ বা মন্ত্রীর চামচা। পরী কাউকে পাত্তা দেয় না। তবে দূর থেকে এক সাদা গ্লাসে কফি নিয়ে বসে থাকা পুরুষ, তার মুখে চুল পড়ে আছে, সামনের দিকে চশমা ঢাকা, চোখে গভীরতা, আর ঠোঁটের কোণে হালকা স্নিগ্ধতা, মানে সে আকাশ।
পরীকে অনুষ্ঠানে বিচারক হিসেবে ডাকা হয়েছে। তার পাশে চেয়ারে একজন উঠতি ফ্যাশন ডিজাইনার ফারহান বসেছে। তার পাশে বসেছে রেহান। রেহান বড় বিজনেসম্যান। ফারহান বলল, পরী তাকায় না সেদিকে, শুধু বলে, তুমি আমার পোশাক দেখছো নাকি? আমার মুখ, যদি আমার মুখ দেখো তাহলে চোখ ফেরাও, না হলে খুব খারাপ হবে। পরী যা বলে তাই যেন মানুষের কাছে অপমান হিসেবে বের হয়, কিন্তু এই অপমানের শব্দগুলো গায়ে লাগায় না আকাশের। সে তখনও দূরেই বসে, হুডি পরা, হালকা দাড়ি, চোখে অদ্ভুত এক বেদনার আলো। সে জানে পরীর এই রূঢ়তা আসলে এক ধরনের প্রতিরক্ষা প্রাচীর। সেদিন অনুষ্ঠানের শেষে আকাশ প্রথমবার পরীর পাশে গিয়ে দাঁড়ায়। ধীর গলাতে বলে, তুমি কি কখনো কাউকে অপমান করেছো যে তোমাকে আসলেই পছন্দ করে? পরী চমকে তাকায়। প্রথমবার তার চোখে ভয় নেই, বরং বিস্ময়। ঘুরে তাকাতে দেখি অচেনা একটা ছেলে। পরী কিছু বলতে চাচ্ছিল, তখনই আকাশ চলে যায়। পরীর মনে পড়ে যায় কোনো ছেলেই তো তাকে কখনো এইভাবে কথা বলেনি। হুট করে কেউ এসে তাকে প্রপোজ নয়তো সৌন্দর্যের কথা বলে, কিন্তু আকাশ অন্যরকম। পরের কয়েক সপ্তাহ আকাশ পরীকে শুধু দূর থেকে দেখতো না, সে খেয়াল রাখতো পরীর কোন কথায় কাঁপে তার কণ্ঠ, কোন রাতে তার গাড়ি একা একা পার্কিং লটে দাঁড়িয়ে থাকে বেশিক্ষণ, কোন অনুষ্ঠানে সে জোর করে হাসে। একদিন পরী এক বইয়ের মোড়ক উন্মোচনে এসেছিল। দোকানদার জিজ্ঞেস করলো, আমি এমন বই পড়ি যেগুলোর লেখক জানে মানুষের হৃদয়ে শব্দ ঢোকে না, শব্দে হৃদয়ে ঢুকতে হয়। পেছন থেকে তখন কেউ বলেছিল, তবে তোমার জন্য তো একটা বই লিখতেই হবে। পরী তাকিয়ে দেখে আবার সেই ছেলেটি। পরী এবার কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। আকাশ এগিয়ে আসে পরীর কাছে, দাঁড়িয়ে বলে, নিজেকে এত বেশি বড় মনে করার কিছু নেই মিস। তোমার ভিতরে যে কষ্টের বিশালতা আছে তা কি তোমার মায়ের জন্য? তোমার মা মরে যাওয়ার বেদনায় কি পোড়াচ্ছে তোমাকে? তবে নিজেকে সহজ করো। আকাশের কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরী অবাক হয়ে তাকিয়ে থাকে। পরীর মায়ের কথা মনে পড়ে আকাশের কথা। আকাশ যেন পরীর হৃদয়ের ভাষা পড়তে পারে। পরীর আশেপাশে ছেলেরা রুমে যাচ্ছে, সে কাউকে পাত্তা দিচ্ছে না, আগের মতো অপমানও করছে না। তবে কাকে খুঁজে সে? তার নিজের কাছেই পরিষ্কার নয় সেই ছেলেটা কে, যে সামান্য কথা বলে চলে যায়, চোখে কিছু রেখে দেয়। একদিন পরী তার বান্ধবীকে বলেছিল, আচ্ছা রিমু, তুই কি কখনো এমন কাউকে দেখেছিস যে একটাও কথা না বলে তোর ভেতরে তাকে নিয়ে ভাবনা তৈরি করে? রিমু হেসে বলেছিল। পরী মুখ ঘুরিয়ে বলে, সে যদি জানতো আমি তাকে ভয় পাই। পরীর কণ্ঠটা থেমে আসে। হৃদয়ে ছিল এক অজানা আকাঙ্ক্ষা। গ্যাংস্টারদের জীবনে একটা কথা প্রচলিত, যার হৃদয়ে আছে তার মৃত্যু আগে থেকে লেখা। আকাশ জানে প্রেমে পড়লে সে দুর্বল হবে। সে জানে যে মুহূর্তে পরী তার হৃদয়ের কেন্দ্র হয়ে উঠবে, সেই মুহূর্তে আকাশ নামের গ্যাংস্টারটা ভেঙে পড়বে। তবুও রোজ রাতে সে পরীর ছবিগুলো দেখে, তার হাঁটা চলা, তার কথা বলার ভঙ্গি, তার চোখের চোরা জল, সবকিছু তাকে কাঁপিয়ে দেয়। আকাশ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, তুই যদি প্রেমে পড়েই যাস তাহলে আর প্রতিশোধ কিভাবে নিবি? কিন্তু ভিতরের কণ্ঠ বলে, তুই শুধু প্রতিশোধ নিতে জন্মাসনি, তুই ভালোবাসতেও পারিস। পরী তার বেডরুমে বসে ডায়েরি লিখছে। আজকে আবার দেখলাম তাকে, সে কিছু বলে না, কিন্তু তার চোখে প্রশ্ন জ্বলে। আমি কি আসলেই এমন অহংকারী? তার সামনে আমি ছোট হয়ে যাই। আজকাল রাতে ঘুম হয় না। সে কে, আমি কে? তাকে ভালোবেসে ফেলেছি। ক্যামেরা ধীরে ধীরে প্যান করে পরীর জানালার বাইরে। অন্ধকারের মাঝে এক ছায়া দাঁড়িয়ে। কে ওখানে? পরী ডেকে ওঠে। ছায়াটা সরে যায়। সে রেহান। পরীকে ভালোবাসে খুব, কিন্তু পরী রেহানকে অনেক অপমান করেছে। একবার বাড়ি থেকে বের হবার সময় খালিদ সাহেব পরীকে ডাকে। পাশে রেহান বসা। সেদিন প্রথমবার রেহানকে দেখে পরী। মা পরি, এদিকে আসো। জি বাবা। এই যে ছেলেটাকে দেখছো, ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। যথাসময় তোমার বিয়ে। হ্যাঁ, এই ছেলে যার চেহারা বাদরের মতো, তাকে আমি বিয়ে করব? তার সাথে তো আমার বাড়ির কাজের মেয়েই মানাবে। বরমাই ফুট।
পরি এমন কথা শুনে রেহান বেশ অপমানিত হয়। রেহান মনে মনে সেদিনই সিদ্ধান্ত নেয় পরীকে হয় তুলে নিয়ে যাবে যদি বিয়েতে রাজি না হয়, নয়তো খুন করবে। তারপর থেকে পরি পিছনে আঠার মতো লেগে আছে রেহান। ঢাকার বাতাস যেন আজ একটু ঘোলাটে। একটা মিউজিক্যাল কালচারাল ইভেন্ট চলছে। পরি প্রধান অতিথি। তার বাবার অনুপস্থিতি তাকে প্রধান অতিথি বানিয়েছে। মঞ্চের চারদিকে আলো, ক্যামেরা, মানুষ, মিথ্যে হাসি আর আরও অনেক কিছু। এই সবের মাঝখানে পরি একা, যেন সবার মাঝেও একা। সাধারণত কেউ প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলে না। আজ তার সাজে জ্যোতি আছে, মুখে তীব্র আত্মবিশ্বাস, কিন্তু চোখে যেন হারানোর ভয়। মঞ্চের এক কোণায় আকাশ দাঁড়িয়ে, কালো হুডি, চোখে চশমা, হাতে কোনো মোবাইল নেই, মুখে কোনো হাসি নেই। তবুও সে পুরো হল জুড়ে বিস্তার করে রেখেছে তার উপস্থিতি। আজ থেকে সে আর আকাশ নয়, সে শহরের ছায়া। কেউ তাকে চেনে না, কেউ তাকে টেরও পায় না, তবুও সে দাঁড়িয়ে আছে পরীর চোখে চোখ রেখে। যে তাকে কখনো বিশ্বাস করেনি। ইভেন্টের মাঝপথে একজন লোক ভিড়ের মাঝে এসে পরীর কানে ফিসফিস করে বলল, পরীর মতো মেয়েরা শুধু গর্ব দেখায়, নারীত্ব না। কথাটা শুনতেই পরী ঘুরে তাকায়। ছেলেটা তখনই পরীর পেটে ছুরি ঢোকাতে চায়। ঠিক তখনই একটা হাত ছেলেটার হাত ধরে ফেলে, আড়ালে টেনে এনে একটা জোরে ঘুষি দেয়। ছেলেটা ঘুষি খেয়ে ছিটকে পড়ে। ছেলেটার নাম মামুন। ঘুষি খেয়ে মামুনের মুখ থেতলে রক্ত গড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় পরী হঠাৎ থমকে যায়। তবে সামনে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে পরী। কে এই ছেলে? মামুনের চোখে ভয় আর লজ্জার চাপ। সে বলতে চায় কিছু, কিন্তু তার আগেই আকাশ তাকে থামিয়ে বলে, শাট আপ, চল আমার সাথে। ছেলেটাকে পরীর সামনে কিছু বলতে দেয় না। মামুনকে সে এক কোণায় টেনে নিয়ে যায়, কেউ যেন দেখতে না পায়। মামুন ভয়ে কাঁপছে। আকাশের চোখে শূন্যতা। আকাশ গম্ভীর গলায় প্রশ্ন করে, কার নির্দেশে পরীকে মারতে এসেছিস? আমি কিছু জানি না, আমি তো এখানে এমনি এসেছি। কিন্তু ভাই, আপনি এখানে কেন? আকাশ ছুরি বের করে, আঙ্গুল চেপে ধরে মামুনের। আঙ্গুলের চাপ দেয় জোরে। এটা ওয়ার্নিং, এরপর সোজা উপরে চলে যাবি। রিহান বলেছে পরীকে জনসম্মুখে শুরু করতে, তারপর সুযোগ বুঝে মেরে ফেলতে। আমাকে ছেড়ে দিন ভাই। আচ্ছা, তোকে ছেড়ে দিলাম। আকাশ হাসে শব্দ করে ছুরিটা মামুনের গলার মাঝখানে ঠুকে দেয়। মামুন চিৎকার করতে পারে না, তার কণ্ঠ ইতিমধ্যে কেটে গেছে। ঘটনার পর আকাশ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরি শুধু জানে কেউ একজন তাকে বাঁচিয়েছিল। যে ছেলেটা বেশ কদিন ধরে পরির আশেপাশে ঘোরে। কে এই মানুষটা যে নিজের পরিচয় লুকিয়ে রাখে, তবুও বারবার তাকে বাঁচায়? রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে পরি নিজেকে বলল, আমি কি তাকে খুঁজে বেড়াচ্ছি? সে যদি একদিন সামনে আসে তবে আমি কি করব? পরের দিন পরি পার্কে বসেছিল। আকাশ আসে। সেখানেই প্রথম আকাশের সাথে পরি কথা বলে। আকাশের প্রেমে পড়ে যায় পরি। শুরু হয়ে ওদের প্রেম। আকাশ গাছের সাথে হেলান দিয়ে পরির আর তার ভালোবাসার কথাগুলো মনে করেছিল। তবে এবার সময় হয়েছে প্রতিশোধ নেওয়ার। পরি তাকে অবিশ্বাস করেছে। পরি তাকে এখন ভালোবাসে না। আকাশ জঙ্গল থেকে বের হয়। তারপর রেহান, রাকিব, ইমতিয়াজ, শাওন আর মিন্টু পার্টি করে ফিরছিল। পার্টিটা দিয়েছে আকাশের মৃত্যুর কারণে। শহর থেকে গ্যাংস্টার শেষ। এবার রেহান তার ড্রাগস বিজনেস বেশ ভালো মতোই চালাতে পারবে। আকাশের জায়গাতে ইমতিয়াজ বসবে আর রেহান বিজনেস করবে। মিন্টু একটা ব্রিজের কাছে আসতেই বলে, ওই গাড়ি রাখো, আমি নামবো। এখানে কেন? ব্রিজের ডান দিকে একটা পল্লী আছে, ওখানে মিষ্টি থাকে, আমার যেতে হবে। শালা ভালো হলি না। পার্টিতে কত সুন্দরী মেয়েরা ছিল, তাদের সাথে রাত কাটালি না। আর কোথাকার 2 টাকার বেশ্যার জন্য তুই বৃষ্টির রাতে ভেতরে ব্রিজ পেরিয়ে তার কাছে যাবি? শালা মাগিখোর। আহ, এভাবে বলবি না। আমি মিষ্টিকে ভালোবাসি, তার কাছে আমার যেতেই হবে। তাকে আমি কখনো পতিতা ভাবি না। এই নাম তো, যা, যেখানে হচ্ছে যা। মাইক্রো থেকে নামিয়ে দেয় মিন্টুকে। ওরা চলে যায়। মিন্টু রাস্তার পাশে দাঁড়িয়ে 1 নাম্বার করে।
এমন সময় একটা বাইক এসে থামে মিন্টুর পেছনে, কাঁধের হাত রেখে বলে, বস লাইটার হবে? হ্যাঁ হবে। ধন্যবাদ ভাই। লোকটা বাইক থেকে নেমে মিন্টুর পাশে দাঁড়ায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মিন্টু চেইন টেনে লাইটার দিতে যাবে, তখনই হাত কাঁপতে শুরু করে। আকাশের মতো কেউ দাঁড়িয়ে আছে তার পাশে, কালো হুডি, মুখ ঢাকা। মিন্টু ভয় পিছিয়ে আসে। শেষ আকাশই। আকাশ লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে বলে, আগুন এমন একটা জিনিস যে নিজে পড়ে না কিন্তু অন্যকে পোড়ায়। ভাইয়া আপনি? আকাশ ছুরি বের করে, মিন্টুর গলার সোজা ঢুকিয়ে দেয়। মিন্টু ছটফট করে। 1 মিনিটের ভিতরেই মারা যায় সে। আকাশ মিন্টুর পাশে বসে বলে, যে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না সে মুমিন নয়। পরি, আমি ফিরে এসেছি তোমাকে পেতে আর প্রতিশোধ নিতে। আকাশের চোখ স্থির হয়ে যায়। সে চায় না পরি আবার কাউকে বিশ্বাস করে পুড়ে যাক। তার চোখে উঠে আসে সেই দিন, যেদিন পরি তার উপর বিশ্বাস হারিয়েছিল। সেই রাতে যে রক্ত ঝরেছিল, এবার তা আবার ঝরবে। কিন্তু এবার আর শুধু ছুরি নয়, এবার অগ্নি নামবে। ছুরি দিয়ে আকাশ মিন্টুর লাশের পাশে লিখে দেয়, ফর ইউ। পরের দিন তোলপাড় শুরু হয় পুরো শহর জুড়ে। আকাশের মতো কে এসেছে, মিন্টুকে খুন করেছে কে? রেহান, রাকিব, ইমতিয়াজ, শাওন যেন পাগল হয়ে যায়। মিন্টুর লাশ নিয়ে তারা ভাবতে থাকে, আকাশের মতো করে মিন্টুকে কে মারল? আর লাশের পাশেই লিখে দিয়েছে ফর ইউ। রেহান, রাকিব, শাওন আর ইমতিয়াজ একসাথে বসেছে। তারা জানে কেউ একজন ফিরে এসেছে। এভাবে হুট করে মিন্টু খুন হবে, সেটা আবার আকাশের স্টাইলে। এটা তাদের কল্পনার বাহিরে। রেহান বলে, আমি নিশ্চিত আকাশ মরেনি, সেই ফিরে এসেছে, মিন্টুকে এসে মেরেছে। রাকিব ঠোঁটে সিগারেট তুলে বলে, কিন্তু আকাশের বুকে ছুরি ঢুকেছিল আমার হাতে, আমি তাকে ছুরি ঢুকিয়েছিলাম। যদি আকাশ ফিরে এসে থাকে তবে সে আমাদের এক এক করে মেরে ফেলবে। সে আরও ভয়ঙ্কর। মনে আছে পুলিশ প্রশাসন আকাশের নাম শুনলেই ভয়ে কাঁপত। একবার আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের নাম ছিল সিরাজ। আমাকে সিরাজ মারে। সেই সময় থানায় এসে পৌঁছায় আকাশ ভাই। আকাশ ভাই গিয়ে সিরাজের কপালে পিস্তল ঠেকিয়ে আমাকে বের করে আনে। ক্ষমতা এখন আমাদের কাছে থাকলেও আকাশ যদি বেঁচে থাকে আমাদের মরতে হবে। তাহলে একটা কাজ করি, রেহান ভাই যেহেতু পরীকে বিয়ে করতে পারছে না, পরী তো রেহানকে পাত্তাও দেয় না, তাহলে আমরা পরীকে ব্যবহার করেই আশাকে শেষ করব। তাহলে প্ল্যানটা হবে আমি পরীকে আবার পড়ানোর ট্রাই করব। তারা প্ল্যান করে পরীকে মিথ্যে ভালোবাসা দিয়ে আবার আকাশের বিরুদ্ধে ঘুরিয়ে দেবে। আগে তার বাবা ও রেহানকে বিশ্বাস করে আকাশকে হারিয়েছে, তাকে ধর্ষক বানিয়েছে। কিন্তু এবার পরী আর আগের মতো সরল নয়। 5 মাস আগে আকাশ ডাক পেয়েছিল রাকিবের ফোনে। রাকিব ফোন করে আকাশকে বলে, ভাই একটা মিটিং আছে জঙ্গলের পাশের বাড়িতে, জলদি আসো। ড্রাগস আসবে বাইরের দেশ থেকে, সেটা আমাদের আটকাতে হবে। আকাশ গিয়েছিল সেখানে, চোখে একরাশ বিশ্বাস, আর সাথে ছিল তার কাছের পরিচিত লোকেরা। আকাশ রুমে আসে, কিন্তু কেউ নেই সেখানে। আকাশ সিগারেট জ্বালাবে এমন সময় কিন্তু ঠিক পেছন থেকে খ্যাচ গেঁথে দিয়েছিল ইমতিয়াজ। আকাশ ঘুরতেই রেহান বলেছিল, তুই বেশি বড় হয়ে যাচ্ছিস আকাশ, আমাদের কারো দাম থাকছে না আশেপাশে, তোর জন্য আমাদের দাম ফুরিয়ে যাচ্ছে। তুই পরের দিকে তাকাবি না, এই কথাটা তোকে বারবার বলেছি কিন্তু তুই সেটা শুনিসনি। বলেছিলাম মেয়ে মানুষ দুর্বলতা, আমাদের গ্যাংয়ে দুর্বলদের স্থান নেই। ভাই বলেছিলাম রেহানের সাথে আমাদের একটা ডিল করতে, কোটি কোটি টাকা পেতাম, ও ড্রাগস জায়গা মতো পৌঁছাই দিতাম, শুনলে না। আমার সাথে থেকে টাকা কম পাই, কাজ বেশি করতে হয়। কথাগুলো সবাই ছুরি মারতে থাকে। আকাশের ঠোঁট রক্তে ঢেকে যাচ্ছিল, তবুও সে বলেছিল, পিছন থেকে মারলি আমাকে, ভালোবাসার জন্য মরতে হলো। তোরা বেইমানি করলি। বেইমান কোনো দিন বন্ধু হয় না। মেরে ফেল আমাকে, নয়তো যদি কখনো বেঁচে যাই তোদের সবগুলোকে এক এক করে মারবো। আকাশ কথাগুলো শেষ করতে রেহান এসে আকাশের মাথায় স্টিক দিয়ে জোরে আঘাত করে। আকাশ মাটিতে পড়ে যায়। তারপর আকাশকে ওরা 5 জন ধরে জঙ্গলে নিয়ে আসে। আকাশকে গর্তে ফেলে পুঁতে দেওয়া হয়। রাতের বেলায় পরি বারান্দায় পায়চারি করছে।
তার বাড়ির দারোয়ান একটা কাগজ এনে দেয় তার কাছে। পরি কাগজটা হাতে নিল। লাল কালির কলম দিয়ে লেখা একটি কাগজ। পরি সেটা মিলে দেখে। নিজেকে বাঁচাও, নয়তো মৃত্যুর ছায়া বারবার এসে তোমাকে গ্রাস করবে। পরি জানতে চায় কে দিয়েছে কাগজ। দারোয়ান জানায় কালো কাপড় পরা মুখ ঢাকা একজন ব্যক্তি। পরি চমকে যায়। কে এই ছায়া? সে কি আকাশ? তার মনে পড়ে যায় সেই বিকেল, সেদিন আকাশ চুপচাপ বলে গিয়েছিল, ভালোবাসা যদি চোখে না দেখানো যায় তবে রক্তে দেখাতে হয়। সে রক্ত সত্যি কেউ দেখাচ্ছে এখন। পরি জানে না সে আবার প্রেমে পড়েছে নাকি সে রক্ষা খুঁজছে, কিন্তু সে জানে যে তাকে রক্ষা করছে তার চেয়ে সুন্দর কোনো মানুষ সে কখনো দেখেনি। রাত ৩টা। পরি বারান্দায় দাঁড়িয়ে। হালকা বাতাস, জ্যোৎস্নায় ভেজা আকাশ, দূরে কোথাও একটা হুট পড়া ছায়া দাঁড়িয়ে। পরি চোখ নামায়। ঠোঁটে একটু করে দুঃখ ভরা হাসি। তার কানে বাজে একটা পুরনো লাইন, ভালোবাসলে দূরত্বের দাম থাকে না, শুধু রক্তের উষ্ণতা মনে থাকে। ঢাকার একটা অভিজাত মিউজিয়ামে আজ শিল্প প্রদর্শনী। সব বড়লোক, শিল্পী মনা, প্রভাবশালী মানুষেরা এসেছে। আজ অতিথিদের তালিকায় আছেন খোদ মন্ত্রী খালিদ আহমেদ এবং তার কন্যা পরি আহমেদ। কিন্তু অনুষ্ঠানের বাইরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত হুট পড়া মানুষ। তার চোখে বিষ, তার বুকের ভিতর জ্বলছে প্রতিশোধের আগুন। আর একদিকে জমে আছে ভালোবাসার এক অতল। সে জানে আজ রেহান এখানে কিছু করবে। পরি হালকা গোলাপি শাড়ি পরে এসেছে। তাকে দেখে একটা মুহূর্তের জন্য গ্যালারির আলো থেমে গিয়েছিল যেন, কিন্তু তার দিকে তাকিয়ে আছে আরও একজোড়া চোখ। সে চোখ গ্লানিহীন, গভীর। সে চোখ লুকানো, তবুও জ্বলছে যেন আগুনের মতো। সে হলো আকাশ। সে এখন আর শুধু প্রতিশোধের যোদ্ধা নয়, সে হয়ে গেছে একটা ছায়া, পরীর বডিগার্ড যেন। আকাশ জানে পরি তার দুর্বলতা, তাই পরীকে এখন রেহানের টার্গেট করবে। রেহান আজকেই প্রথম আসল প্ল্যানটা চালাবে। তার শরীরের নিচে কোমরে বাঁধা আছে একটা ছোট্ট ছুরি। ভিড়ের মধ্যে সুযোগ পেলেই পরীর গায়ে ছুরি বুলিয়ে সামান্য জখম করে পালাবে। মিডিয়ায় ছড়িয়ে যাবে নেগেটিভ প্রভাব। পরে সে হিরো সেজে কাছে গিয়ে সহানুভূতি নিয়ে পরীর জীবনে ঢুকবে। কিন্তু রেহান জানে না এক অপরিচিত ছায়া তার ছায়াতেই হাঁটছে। হঠাৎ যখন সে ভিড়ের মধ্যে ঢুকে পরীর ঠিক 2 হাত দূরত্বে, তখনই রেহানের হাতটা পেছন থেকে কে যেন চেপে ধরে। রেহানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, পালাতে পারবি না। রেহান কিছু বোঝার আগেই তাকে কে যেন ভিড়ের বাহিরে টেনে নিয়ে যায়। ভিড়ের মধ্যে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে। কেউ দেখে না। দূরে পার্কিংয়ের কাছে গলা চেপে ধরা রেহানকে ছুরি ঠেকিয়ে আকাশ বলে, কিরে অবাক হচ্ছিস আমাকে দেখে? আমি জানি তোদেরকে কোথায় পাবো, পরীর আশেপাশেই পাবো, তাই আমিও লুকিয়ে থাকি ওর আশেপাশে। তুই যদি আবার পরীর 1 মিটার দূরেও আসিস, আমি তোর হৃদয়ের পাশে এতটুকু জায়গাও খালি রাখবো না। পুরোটা ছুরির গভীর আঘাতে ক্ষত হবে। রেহান ছটফট করে, কাঁপে, মুখে ঘাম। আকাশ, তোকে তো মেরে ফেলা হয়েছিল, তুই কিভাবে বেঁচে আছিস? আকাশ হালকা হেসে বলে, মৃত্যু দিয়ে শেষ হয় কাহিনী, কিন্তু আমি কাহিনীর শেষ নই। আমি সেই ছায়া যে শুধু রক্ত দিয়ে লিখে যায় পর্ব। যা তোকে আজকে ছেড়ে দিলাম, কেন দিলাম সেটা পরে বুঝবি। পরি আজকাল রাত্রিবেলা ঘুমাতে পারে না। সে বারবার সেই অচেনা কণ্ঠ, সেই রক্তাক্ত নোট, সেই রক্ষা করা মুহূর্তগুলো মনে করতে থাকে। পরি তার ডায়েরিতে লিখে, সে আমাকে সবসময় রক্ষা করছে। সে কে? আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলছি? আমি কি আকাশকে খুঁজছি ওর মাঝে? পরি জানে না, কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ তাকে ছায়ার দিকে টানছে। রাতের বেলা আকাশ তার পুরনো গ্যাংয়ের সদস্য সুমনকে খুঁজে পায়। একমাত্র এই ছেলেটি যে আকাশের বিরুদ্ধে যায়নি, বরং পালিয়ে গিয়েছিল নিজের আত্মরক্ষার জন্য। আকাশ সুমনকে খুঁজে পেয়ে বলে, তুই কি জানিস রাকিব আর ইমতিয়াজ মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল? সুমনের চোখে ভয়। সে মাথা নিচু করে কাপা গলায় বলে, ভাই, ওরা বলেছিল আপনি দেশ ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি এখনো আপনাকে খুঁজেছি। 5 মাস হয়ে গেছে
আপনি নেই, ওরা আপনার জায়গায় বসে সবার প্রতি নির্যাতন করে। বুঝতে পারছিলাম না আপনি দেশে বাইরে যাননি। ওরা কিছু একটা করেছে, আমি ওদের সাথে হাত মেলাইনি। তাহলে তোর কাজ আছে পরীর নিরাপত্তা দিবির ছায়ার মতো। পারবি এটা? সুমন মাথা ঝাঁকায়। একটা নতুন জোট তৈরি হয়। ছায়া এবার এখন একা নেই, সে আবার তার গ্যাং দিয়ে লোকদেরকে একসাথে করতে শুরু করে। আকাশ চেয়ারে হেলান দিয়ে ভাবতে থাকে আগের কথা। 3 মাস আগে পরি হঠাৎ মিডিয়ায় একটা ভিডিও দেখে আকাশকে এক মেয়ের উপর জোর করতে দেখা যাচ্ছে। ভিডিওটা ছড়িয়ে পড়ে সবখানে, সবার মুখে মুখে নাম প্রকাশিত হয় আকাশ ধর্ষক। পরি সেদিন কান্নায় ভেঙে পড়ে, আকাশের বিরুদ্ধে কথা বলে। সে জানতো না ভিডিওটা ফেক, মেয়েটাকে বরং আকাশ বাঁচাতে গিয়েছিল। কিন্তু ইমতিয়াজ এটা ভিডিও করে নিউজ চ্যানেলে দেয় মিথ্যা প্রচার করতে। সবকিছু সাজানো, যার মূল পরিকল্পনাকারী রাকিব, রেহান, ইমতিয়াজ। পরীর আকাশের প্রতি ভুল বোঝা সেদিনই শুরু হয়েছিল। রাত 3টা, আকাশ ছাদের উপর বসে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে। সুমন এসে বলে, তারা 5 জন ছিল ভাই, তবুও আপনি একাই তাদের সবার চেয়ে বড় ছিলেন। তারা এটা সহ্য করতে পারেনি। আকাশ হালকা হাসে, তারপর সিগারেট জ্বালিয়ে বলে, তুই জানিস না ওরা আমাকে কেন মারতে চেয়েছিল? ওরা শুধু পরীকে নয়, আমার ভাবনাকেই মেরে ফেলতে চেয়েছিল। ভাবনা মানে? আমি গ্যাং থেকে আলাদা কিছু করতে চেয়েছিলাম, একটা আলাদা সংগঠন, যেখানে মাদক থাকবে না, নারী পাচার থাকবে না, যেখানে আমরা অস্ত্র রাখব শুধু দুর্বলের রক্ষায়। আমি চেয়েছিলাম মাফিয়া নামটার সংজ্ঞা বদলাতে। সুমন বিস্ময়ে চেয়ে থাকে আকাশের দিকে, তারপর বলে, আপনি তো তখনই লিডার ছিলেন ভাই। আমি লিডার হয়ে সব প্ল্যান বাস্তবায়ন করতে চেয়েছিলাম। ওরা চেয়েছিল মাফিয়া হোক টাকার গন্ধে গড়া, আমি চেয়েছিলাম ন্যায়বোধে গড়া হোক। আমি দুর্নীতিবাজ নেতাদের ফান্ড নেওয়া বন্ধ করেছিলাম। আমি হিউম্যান ট্রাফিকিং বন্ধ করতে চেয়েছিলাম। আর এই স্বপ্নই আমার মৃত্যুর ফাঁসি হয়ে দাঁড়িয়েছিল। দিনটি ছিল আকাশের জন্মদিন। সবাই বলেছিল এক গোপন জায়গায় পার্টি হবে জঙ্গলের ধারে। রেহান প্রথম গ্লাস তুলে বলেছিল, আকাশ ভাই, আপনি তো এখন মাফিয়াদের মেসিয়া। আমাদের সব ধোয়া তুলসী পাতা বানাতে পারবেন। সবাই হাসে। শাওন হেসে বলে, নতুন বাংলাদেশ বানাবেন তাই তো ভাই? ইমতিয়াজ ঠাট্টা করে বলে, তবে আগে নিজের কবরটা দেখে আসুন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে ধরে রাকিব। আকাশ ছটফট করে, ছুরি এসে গেঁথে যায় ডান পাশে। 1, 2, 3টে মিন্টু পা চেপে ধরে আকাশকে। রেহান বলে, তুই অনেক কিছু হতে পারতিস, কিন্তু তুই আমাদের মতো হতে রাজি না, তাই তোর থাকায় চলবে না। তারা 5 জন মিলে তাকে টেনে নেয় গর্তের দিকে। জীবন্ত দেহে মাটি চাপা দিতে দিতে শাওন বলে, তুই যদি না মরিস আজ, তবে ফিরে এসে আমাদের একে একে খেয়ে ফেলবি। তাই আজই তোকে মাটি খাওয়াচ্ছি। তাদের হাসির শব্দ আকাশ আজও ভুলতে পারে না। তারা চলে যায়। আকাশ একা একা হাঁটে সে জঙ্গলের পথে। পিছনে সুমন হাঁটছে। সেই গর্ত যেখানে তাকে পুঁতে দিয়েছিল আজও খোলা আছে। এখানে আসে আকাশ। একটু দূরে দাঁড়িয়ে সুমন সে দেখে আকাশ সেই মাটিতে বসে পড়ে। একটু মাটি তুলে নিয়ে বলে, তোরা ভেবেছিলি আমাকে পুঁতে দিচ্ছিস, কিন্তু আসলে আমি ছিলাম একটা বীজ। আমি আবার বেড়ে উঠব তোমাদের রক্ত দিয়ে। পরি তার রুমে বসে একটা ছোট্ট কাগজ পায়। কোনো প্রেরকের নাম নেই, শুধু একটা লাইন, তুমি কি তাকে ক্ষমা করতে পারবে যাকে ভালোবেসে ভুল বুঝেছিলে? পরির হৃদয় ধাক্কা খায়। সে জানে না কে পাঠিয়েছে চিরকুটটা, কিন্তু এটা জানে এই লেখার যার, সে তার জীবন কেড়ে নেয়নি, তাকে বাঁচিয়েছে, তাকে অসম্মান করেনি। আকাশ গর্তের সামনে দাঁড়িয়ে সুমনকে বলে, তাদের আরও একজনকে মারতে হবে, তবেই ওদের ভিতরের গন্ধ বের হবে। এবার কাকে? রাকিব? সে কম শক্তিশালী, কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় আমাকে। তাকে ধরলেই বাকিরা কাঁপবে। তারা প্ল্যান করে রাকিবকে কিভাবে মারবে। রাকিবের কোথাও যাওয়ার পথে গাড়ির ব্রেক ফেল করে দেওয়া হবে, কিন্তু তাকে মারা হবে না, ধরতে হবে জীবন্ত। তাকে দিয়ে কথা বের করাতে হবে। রাকিব সেই রাতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি চালাচ্ছে।
হঠাৎ গাড়ির ব্রেক কাজ করে না, গাড়ি ধাক্কা খায় একটি পুরনো পিলারের সাথে, গাড়ি ছিটকে পড়ে দূরে। রাতের অন্ধকারে হুডি পরা কিছু লোক এসে তাকে টেনে বের করে। পরদিন রাকিব চোখ মেলে দেখে নিজেকে অন্ধকার ঘরে। তখনই একটা আলো শুধু মুখে পড়ে। তার সামনে বসে আছে আকাশ, এক হাতে ছুরি, আরেক হাতে তার স্মার্টফোন। আকাশ বলে, আচ্ছা বলো দেখি, আমি মারা গিয়েছিলাম তো? রাকিব কাঁপতে কাঁপতে বলে, ভাই আমি জানতাম না। আকাশ ছুরি উঁচিয়ে ফিসফিস করে, এখন সময় শুরু। তোরা কেন আমাকে মেরেছিলি আমি সেই গল্পটা শুনতে চাই ওদের মুখ থেকে। আর মারলি কেন বেইমানি করলি? রাজত্ব চাইলে দিয়ে দিতাম, পিছন থেকে কেন মারলি? রাকিব চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে, মনে করতে থাকে পুরনো কথা। ওদিকে পরি এই রাতে হঠাৎ স্বপ্ন দেখে। স্বপ্নে সে আকাশকে দেখে, আকাশ রক্তে ভেজা, গায়ে দাঁড়িয়ে বলছে, আমি মরিনি পরি, আমি তোমার বিশ্বাসকে ফিরিয়ে আনতে এসেছি। আমি এসেছি তোমার গল্প নতুন করে লিখতে। আমি তোমার ছায়া, তোমার আকাশ। পরি ঘুম ভেঙে চিৎকার করে ওঠে। পানির গ্লাস থেকে ঢকঢক করে পানি খায় সে, তারপর চুপটি করে বিছানায় বসে রাখে। অন্ধকার রুম, একমাত্র ঝুলন্ত আলো। রাকিবের হাত পেছনে বাঁধা, পায়ের চারপাশে ছড়ানো কিছু লালচে দাগ। তাজা রক্ত নাকি পুরনো সেটা বোঝা যায় না। সামনে দাঁড়িয়ে আকাশ নিঃশব্দ, চোখে কেমন হিম ঠান্ডা তবে ধ্বংসাত্মক। আকাশ বলে না কিছু, শুধু চেয়ারে বসে ধীরে ধীরে একটা পেন খুলে রাকিবের সামনে একটা সাদা কাগজ রাখে। তুই লিখবি কি কি করেছিলি, কারা জড়িত ছিল আর কেন। রাকিব গিলে ফেলে গালের ভিতরে থাকা নিজের লালা। কোনো উপায় না পেয়ে কলমটা হাতে তোলে, তারপর লিখতে শুরু করে। আমরা 5 জন, রেহান, ইমতিয়াজ, শাওন, মিন্টু আর আমি, সবাই তখন আকাশ ভাইয়ের ছায়ার মতো থাকতাম। উনি ছিলেন আমাদের অনুপ্রেরণা, ভয় আর বেঁচে থাকার পথ। কিন্তু সমস্যা শুরু হয় যেদিন উনি বলেন, আমরা মাদকের ব্যবসা ছেড়ে দেব। রেহান চিৎকার করে উঠে বলে, তুই আমাদের কি শেখাতে আসছিস? আমরা কি সমাজসেবক হব? আকাশ ভাই শুধু বলেছিল, এই জীবন বেশি দিন টিকবে না। আমি চাই আমরা এমন কিছু গড়ি যেখানে ভয় নয়, সম্মান থাকবে। এই লাইনটাই আমাদের টুকরো করে দেয়। শাওন হেসে বলে, সম্মান দিয়ে বিল্ডিং হয় না ভাই। আর ইমতিয়াজ যখন নেতাদের কাছ থেকে ফান্ড নিচ্ছিল, আকাশ ভাই সেটা বন্ধ করে দিল। তখন রেহান পরিকল্পনা দেয়, আকাশকে সরিয়ে দাও। ওর কথাই আমরা প্রথমে দ্বিধায় ছিলাম, কিন্তু পরীর সাথে তোমার ঘনিষ্ঠতা দেখে ভয় পেয়ে গেলাম। সত্যি বলতে আমরা সবাই পরীকে পাওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু তুমি ছিলে তার কাছে অন্য রকম, সত্যিকারের। আর আমরা ছিলাম অন্য রকম। আমরা 5 জন ঈশার নোভেলের পাপের কাছে হার মানি। এটাই ছিল কারণ তোমাকে দুনিয়া থেকে সরানোর। রাকিবের লেখাটা পড়ে আকাশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে জল নেই, ঘৃণাও নেই, শুধু আছে এক রকমের ক্লান্তি। একটা সময় সে বলে, তোরা কি জানিস আমি মরার আগে তোদের জন্য কি রেখে গিয়েছিলাম? রাকিব চুপ, মাথা নিচু করে নিল। আকাশ বলে, একটা চিঠি, যেখানে আমি লিখেছিলাম যদি আমি না থাকি তাহলে এই গ্যাং যেন সৎ পথে চলে যায়, আর আমার সব সম্পত্তি যেন তোরা পাস, যার মূল্য 50 কোটি টাকা। তোরা সেটা ছিঁড়ে ফেলে দিলি আর আমাকে মাটি চাপা দিলি। তোরা বুঝলিই না কিছু। আকাশ কথাগুলো বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রাকিবকে বলে, তুই বাঁচবি, কিন্তু তোর দেহে প্রতিটা ঘুম রাতে এই কণ্ঠ বাজবে, আমি মরিনি, আমি ছায়া হয়েছি। ওই কে আছিস, ইঞ্জেকশন পুশ কর ওর গায়ে। আকাশের কথা মতো একটা ছেলে আসে সেখানে, হাতে ইঞ্জেকশন। আকাশ রুম থেকে বের হয়। পরি তার ডেস্কে বসে একটা অদ্ভুত অ্যালবাম খুঁজে পায়, আগের সময়ের, যেখানে আকাশের সঙ্গে তোলা কিছু ছবি আছে। সে আঙ্গুল বুলিয়ে চলে আকাশের হাসি মুখের উপর। পরীর বুকের ভিতরে এক শূন্যতা, এক অপরাধ বোধ জ্বলে ওঠে। ঠিক তখনই জানালার পাশে একটা সাদা খাম আসে। দারোয়ান এসে রেখে গেছে।
পরি ওটা হাতে নেয়। তার ভিতর লেখা, ভালোবাসা কি ভুল হতে পারে? যদি কেউ সত্যিই ভালোবেসে জীবন দেয়, তবুও যদি তাকে ভুলে যাওয়া হয়, তবে কি তার রক্ত মাটি থেকে ফিরে আসে না? পরি জানে না কার লেখা। এটা প্রায় রাতে কেউ এসে দারোয়ানের কাছে দিয়ে যায়। পরির চোখে জল আসে। সে একাই বলে, আমি তোমায় চিনতে চাই। তুমি কে? তুমি আকাশ? তুমি কি আমার ছায়া নাকি অন্য কেউ? রাকিব হঠাৎ উধাও। কোনো খোঁজ নেই তার। ফোনটাও বন্ধ এখন। তবে তার বন্ধ মোবাইলে শেষ মেসেজ ছিল, প্রেত ফিরে এসেছে। রেহান চিৎকার করে ওঠে, মরানি, সে ফিরে এসেছে, আমাদের সবাইকে মারবে এসে। আমরা তো ছুরি মেরেছিলাম বুকে ও পেটে। শাওন ধীরে গলা কাঁপিয়ে বলে, আমি গর্ত শেষ মাটি দিয়েছিলাম। আমি জানি সে মরেছিল না, সে নিঃশ্বাস নিচ্ছিল। ভেবেছিলাম মাটি চাপা দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। রেহান প্ল্যান করে আবার পরীকে আবার টার্গেট করতে হবে। সে বলে, পরি আকাশের দুর্বল জায়গা, আকাশ তাকে আগলে রাখছে কারণ সে এখন দুর্বল। তারা জানে না আকাশ দুর্বল নয়, সে এখন কালো ছায়া। ছায়া কারোর হাত দিয়ে ধরা যায় না, শুধু ভয় দিয়ে ছোঁয়া যায়। গভীর রাত, আকাশ পাহাড়ের উপরে দাঁড়িয়ে, তার পিছনে ফেলে আসা স্মৃতি, রক্ত, বিশ্বাসঘাতকতা জড়িয়ে। সে জানে এখন শুরু হচ্ছে চূড়ান্ত যুদ্ধ। তার বুকের ভিতর শুধু একটা শব্দই বাজে। রাকিব এখন আর আগের মতো গলায় কাপা কণ্ঠে কথা বলছে না। সে আর ছিন্ন ভিন্ন ভেঙে পড়া এক মানুষ। আকাশ তার সামনে বসে আছে ছায়ার মতো চুপ করে। রাকিবের শরীরে ড্রাগস পুশ করে অজ্ঞান করে, পাহাড়ের চূড়ায় অন্ধকার করে আটকে রেখেছে। আকাশ আসতেই রাকিব বলে, ভাই, আপনাকে শুধু আমরা মারতে চাইনি, পরীকেও ব্যবহার করতে চেয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন ভাই। আকাশ চোখ শুরু করে, মুখে তার হাসি নেই, কপাল কুঁচকে বলে, পরি, হ্যাঁ, আমরা ভিডিও বানানোর আগেও রেহান অনেকদিন আগে থেকেই মেয়েটার মোবাইলে ট্র্যাকার লাগিয়েছিল। মানে রেহান পরীর পিছনে পড়েছিল। সে জানতে পেরেছিল আপনি কোথায় যাচ্ছেন, কাকে দেখছেন, কার সাথে কথা বলছেন। তারপর রাকিব বড় একটা ঢোক নিয়ে গিলে ফেলে নিজের লালা। তারপর আবার বলে, মনে আছে আপনি একদিন পরীকে নিয়ে এসেছিলেন আপনার বাড়িতে? রেহানও যায় সেখানে। আপনি কাজের লোককে জুস বানাতে বলে পরীকে নিয়ে রুমে যান। কাজের লোকের আড়ালে রেহান এসে জুসে মেডিসিন মেশায়। ওই দিন পরি আর আপনি রেহানের মেশানো ওষুধ মেশানো পানীয় খান। তখন রেহান ভিডিও করে আপনাকে, যেন শরীরের উপরে দেখা যায়। আপনার হাতে পরীর ওড়না ধরিয়ে দেয়, পরীর বুকের উপরে হাত রাখায়। যেসব ভিডিও করে রেহান, এরপর সে ভিডিও মিডিয়াতে ছড়িয়ে দেয়। আকাশের চোখ লাল হয় রাগে। সে উঠে দাঁড়ায়, যেন পায়ের নিচে কাঁপছে মেঝে। আকাশ রাগ নিয়ে বলে, তোরা শুধু আমাকে নয়, বিশ্বাসঘাতকতায় পরীকেও ধর্ষণ করেছিস। সন্ধ্যা 7টা। পরি শহরের এক লাইব্রেরিতে এসেছে নিজের পুরনো লেখা কবিতার পাণ্ডুলিপি খুঁজতে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, সব অন্ধকার। তার সামনে বুক সেলফের পাশে দাঁড়িয়ে থাকা হুডি পরা একজন কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, তোমার কবিতা সবসময় রক্তে লেখা, কিন্তু কেউ তা পড়েনি। পরি শখ হয়ে বলে, তুমি কে? তখনই একটা বই নিচে পড়ে যায় তার আলোয়। খুব অল্প সময়ের জন্য পরি দেখে মুখের এক পাশে পুরনো দাগ, গালের পাশে ছুরি চলার চিহ্ন। পরি থমকে যায়। সেই চিহ্নই তো তাকে কোনোদিন কেউ বলেনি, কিন্তু সে জানে আকাশের গালের সেই দাগটা ছিল এক লড়াইয়ের ফল। আকাশকে ধরার আগেই ছায়াটা চলে যায় ওখান থেকে। ওপর দিকে রেহান এখন পাগলের মতো বেঁচে থাকার জন্য ছুটছে। সে বলে, আমাদের মারতে আসবে আকাশ, আমরা কেউ নিরাপদ নয়। তাহলে চলো একসাথে থাকি, মিন্টুর ফ্যাক্টরিতে গিয়ে লুকাই, সেখানে বন্দুক অস্ত্র সব আছে। তারা তিনজন চলে যায় শহরের বাইরে। কেউ জানে না তাদের গাড়ির পেছনে বাইকে হুডি পরা কেউ অনুসরণ করেছে। কেউ একজন ফোনে বলছে, শাওন, ইমতিয়াজ, এবার তোমাদের পালা। বস, ওরা শহরের বাইরে যাচ্ছে। যেতে দে, ওরা আমাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল। আজ আমি ওদের
রক্তের স্রোতে ভাসিয়ে দেব। ফলো করতে থাক। এদিকে পরি বাড়িতে ফিরে ডায়েরিতে লিখে, আমি নিজের চোখে দেখেছি, মুখে বিশ্বাস করতে পারিনি। আমার যে ভুলটা হয়েছিল সেটা যদি সত্যিই ভুল হয়ে থাকে, তাহলে আমি যে তাকে ভুল বুঝছি সেটা তো পাপ। পরি কাঁদে, কেঁদে কেঁদে বলে, আকাশ, আমি কি তোমাকে এতটাই বিশ্বাসহীন চোখে দেখেছিলাম? এসো আমার কাছে, আর কখনো ভুল হবে না। রাত্রি 11টা। শাওন আর ইমতিয়াজ ফ্যাক্টরির ভিতরে ঢোকে। নিজেকে যেন সেফ মনে করে ওরা। আলো জ্বলছে রুমে, হঠাৎ আলো নিভে যায়, চারদিক নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ এমন সময় দূর থেকে বাজে টং 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 শব্দ, লোহার রড টেনে আনার শব্দ। কেউ যেন রড টেনে আনছে ওদের দিকে। শাওন বলে, কে কে ওখানে? আলো জ্বালাও। কোনো উত্তর নেই। আবার সব নিঃশব্দ। আচমকা পেছন থেকে শাওন মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করতে পারে না। শাওনের গলায় ছুরি ঢুকিয়ে দেয়া হয়। ইমতিয়াজ দৌড়ায় ভয়ে। আলো জ্বলে ওঠে। দৌড়াতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগে তার। সামনে কালো পোশাকে যেন এক ছায়া দাঁড়িয়ে। সে বলে, আমার মৃত্যু কবর থেকে শুরু হয়েছিল, তোকেও এখন সেই কবরে পুঁতে দেব। ইমতিয়াজের গলায় গুলির শব্দ বাজে। ইমতিয়াজ দেখে কালো মাস্কের নিচে আকাশ দাঁড়িয়ে। ইমতিয়াজ কিছু বলার আগেই আকাশ গুলি করে। ইমতিয়াজ সেখানেই মারা যায়। তারপর পরি সকাল তার গাড়ির ছিটে পায় এক লাল কাগজ, রক্ত দিয়ে লেখা কবিতা। পরি কিছুটা ঘাবড়ে যায়, বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। পরি কাঁপা কাঁপা হাতে চিরকুটটা হাতে নিল। সেখানে লেখা, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। তুমি ছেড়ে গেছো, আমি রয়ে গেছি। তুমি পালিয়ে গেছো, আমি ছায়া হয়েছি। এখন তুমি যা দেখো সেটা বাস্তব নয়, তবে সেটা আমি, তোমার আকাশ। পরি মুখে নিঃশব্দ ফিসফাস। তুমি ফিরে এসেছো আমি জানি, কিন্তু কোথায় তুমি? সামনে কেন আসছো না? ওদিকে রেহান সংবাদ দেখে শাওন ও ইমতিয়াজ নিহত। অজ্ঞাত ঘাতক যে রাতের আধারে পুরানো ফ্যাক্টরির গোদাম ঘরে এসে দুজন গ্যাংস্টারকে মেরে ফেলেছে। ফ্যাক্টরিতে পাওয়া গেছে অস্ত্র, তবে নিহত ব্যক্তিদের বুকের উপর ছুরি দিয়ে লেখা 1 by 1। রেহান ভয় পায়। রেহানের ফোনে আকাশের পুরনো ছবি। সেই ছবির চোখের দিকে তাকিয়ে বলে, তুই মরিসনি আকাশ, তুই এখন মৃত্যুর থেকেও বড় কিছুই তুই হয়ে গেছিস প্রেত। তোকে এবার শেষ করব পুরোটা, যেন কোনো শেষ নিঃশ্বাস না বেঁচে থাকে। রেহান এখন শহরের বাইরে আত্মগোপন করে আছে। দুই বন্ধুকে হারিয়ে আতঙ্কে ভুগছে। রাতে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখতে পায়। আকাশ হাঁটছে, এক হাতে ছুরি, অন্য হাতে আগুনে পোড়া তারই চিঠি। হঠাৎ চোখ খুলে দেখে দরজার নিচ দিয়ে এক খাম, তাতে লেখা, শেষ খেলা শুরু হবে তোমাকে দিয়ে। তুই এখন শুধু চাল, আমি খেলোয়াড়। রেহান কাঁপতে কাঁপতে ফোন করে এক পরিচিত নাম্বারে, ভাই আমাকে এখান থেকে বের করে দাও, সে ফিরে এসেছে, আমাকে মেরে ফেলবে। ওপাশ থেকে বলে, তুমি এখন আর আমাদের সাথের কেউ নও রেহান। তোমার ভুল ছিল একটা, তুমি ভেবেছিলে আকাশকে মেরে ফেলা সহজ হবে, তারপর সব রাজত্ব তোমার হবে, তাই না? আমি ভুল, প্লিজ আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে চাই। আচ্ছা, দেখি কি করতে পারি। ফোন কেটে দেওয়া হয়। রেহান কাঁদতে থাকে। পরি এখন রাতে ঘুমাতে পারে না। তার চোখে বারবার ভেসে ওঠে হুডি পরা সেই ছায়া, তার ঠোঁটের নিচে দেখা পুরনো ক্ষত চিহ্ন, গলার ধরন, হাঁটার ধরন, সবকিছু মনে পড়ে। পরি আবার তার ডায়েরিতে লিখে, যদি আমি ভুল করে থাকি তবে কেন প্রতিদিন আমার সামনে সে ফিরে আসে? যদি আমি তাকে চিনতে ভুল না করি তবে এই অচেনা ছায়ার এত পরিচিত স্পর্শ কেন? তার অন্তরের মধ্যে এখন এক দ্বন্দ্ব, ভয় আর প্রেমের সন্দেহ আর আত্মঘাতী স্বীকারোক্তির। তবে কি করবে বুঝতে পারে না। কোথায় খুঁজবে সে আকাশকে? সুমন আসে একটা খবর নিয়ে আকাশের সামনে। আকাশ ভাই, রেহান এক গুপ্ত ফান্ডিং পেয়েছিল খালিদ আহমেদের বন্ধু আলী সবার কাছে থেকে। তিনি এক প্রভাবশালী রাজনৈতিক, তিনি আকাশ নামটাকে মুছে ফেলতে চেয়েছিল গ্যাং জগৎ থেকে। সুমনের কথায় আকাশ চুপ করে থাকে। তার চোখে আগুন জ্বলে ওঠে যেন। তাহলে পরীর বাবার বন্ধুই এই ষড়যন্ত্রের গোড়ায়? সুমন কেবল মাথা নাড়ে। তাহলে রেহান শুধু বিশ্বাসঘাতক না,
সে এক বড় রাজনৈতিক ষড়যন্ত্রের চাল, তাকে দিয়ে খেলিয়েছে। রেহানকে এখন মারা যাবে না, তাকে বন্দি করে রাখা হবে যতদিন না সে সব সত্য নিজেই জানায়। তার মুখ থেকে সব জানতে হবে। রাকিবকে মেরে ফেলো এবার। সুমন চলে যায় সেখান থেকে। আকাশ পাহাড়ের কিনারায় ঘেঁষে হাঁটতে শুরু করে। ভাবনাতে এখন পড়ি এসেছে। পড়ি এক পুরনো লাইব্রেরিতে গিয়ে দাঁড়ায়, একটা কবিতার বই খুলে পড়ে। তোমার ভেতর যদি ছায়া ঢুকে যায় তবে তুমি আলো খুঁজবে না আর। ঠিক তখনই পেছনে কে যেন ফিসফিস করে। তুমি কি আলো খুঁজছো? পরি পিছনে তাকায়, সেই হুডি পরা ছায়া। এইবার আকাশ পালায় না, আকাশ ধীরে ধীরে এগিয়ে আসে পরির দিকে। পরি তখনই প্রশ্ন করে, তুমি কে? আকাশ পরফর চোখে চোখ রেখে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? পরি কাপা কণ্ঠে ফিসফিস করে, আমি জানি তুমি কে, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি তুমি না হও। আকাশ আরো এক ধাপ এগিয়ে আসে, তারপর বলে, তুমি যাকে ভুলে গিয়েছো সে ফিরে এসেছে। তুমি যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে সে এখন তোমাকে আগলে রাখে। তুমি যাকে ভালোবেসেছিলে আমি সে। পরি কেঁদে ফেলে, আকাশকে জড়িয়ে ধরে সে। তারপর রেহানের দরজায় কড়া নাড়ার শব্দ। রেহান চমকে ওঠে। কে দরজার পাশে প্রশ্ন করার আগেই একটা কালো ধোঁয়ার বোম এসে পড়ে তার সামনে। এরপর রেহান অনুভব করে কে যেন হেঁটে আসছে। চোখ মিলে দেখবে এমন সময় ওর মাথায় জোরে একটা আঘাত করা হয়। রেহানের আর কিছু মনে নেই। যখন চোখ মেলে তখন দেখে তার হাত পা বাঁধা। আধো অন্ধকার একটি ঘরে। রেহান বাঁচাও বাঁচাও করে চিৎকার দেয়, কিন্তু রেহান এখন বন্দী। হঠাৎ দেখতে পাই তার সামনে আবার সেই পরিচিত মুখ, আকাশ বসা। আকাশ সরাসরি রেহানকে বলে, তোকে এখন মারবো না, তুই বাঁচবি, কারণ তোর মুখেই আমার জন্য সবচেয়ে বিষটা লুকানো আছে। অনেক কিছু দরকার। রেহান মুখ তুলে চিৎকার করে, তুই মরিসনি, আমি জানতাম তুই এত সহজে মরবি না। মরবো না রে, তবে এখন তোর ভয়টাই আমার অস্ত্র। আমাকে ছেড়ে দে ভাই, আমি সব বলছি। আলী স্যারের আমাকে টাকা দিয়েছিল। ও বলেছিল আকাশ একসময় বড় হয়ে গেলে সব কিছুই নিজের মতো পাল্টে দেবে। সে মাফিয়া দুনিয়ার ভারসাম্য নষ্ট করে দেবে। তাই ও চেয়েছিল আকাশ মরে যাক। মারিস না আমাকে দয়া করে ভাই। তুই ন্যায়বোধ নিয়ে গ্যাং চালাতে চেয়েছিলি, ওরা চেয়েছিল গ্যাং চালাক টাকার লোভে। তোর এই দুর্নীতি তোমার মৃত্যুর হুকুম হয়ে দাঁড়িয়ে। আকাশ চুপ করে শোনে। তার বুকের ভিতর জ্বলে উঠছে নির্বিকার প্রতিশোধ নয়, আদর্শকে নষ্ট করে দেয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধের দাবানলে। আকাশ নিজেকে শান্ত করে বলে, সেজন্যই বলি আমার পোষা বিল্লি হঠাৎ এত সাহস কেন দেখিয়েছে? রেহান কিছু বলে না, শুধু শব্দ করে কাঁদতে থাকে। রাত গভীর। পরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলে, তুমি আকাশকে বিশ্বাস করনি। তুমি তার চোখে চোখ রেখে বলেছিলে তুমি আমার বিশ্বাসযোগ্য না। এখন তুমি কাকে বিশ্বাস করবে? একজন মৃত ছায়াকে, যে আজও তোমার সামনে দাঁড়িয়ে। আকাশের সাথে আজ সারা দিন ছিল পরি। সেদিনের ভিডিওটা পরি দেখে। তার বাবা নিজেই পরিকে ভিডিওটা দেখায়। নিউজ চ্যানেলে আকাশের নামে যখন অন্য মেয়ের ধর্ষণের কথা ওঠে, পরি বিশ্বাস করেনি। কিন্তু যখন নিজের ছবিগুলো দেখে তখন পরি যেন কাঁপতে থাকে। আকাশের কাছে দৌড়ে যায়। আকাশকে অনেক কথা শোনায় পরি। আমি সব ছেলেদের পাত্তা না দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম আকাশ। তুমি কে, তুমি কি করো সব জানা আমার দরকার ছিল না। কেবল জানতাম তুমিই একমাত্র মানুষ যে আমাকে বুঝতে পারে। অথচ তুমি আজকে এমন করলে, আমি কি নিয়ে থাকবো বলো? ভালোবাসা নষ্ট করলে। আজ থেকে তুমি আমার কাছে মৃত। এরপর পরি চলে আসে সেখান থেকে। তারপর হুট করে জানতে পারে একদিন আকাশকে খুন করা হয়েছে, তাকে মেরে ফেলেছে তারই লোকেরা। এসব ভেবে এখন পরি চোখ থেকে জল গড়ায়। সে ফিসফিস করে, তুমি যদি আকাশ না হও তবে আমি কেন এখনো তোমার জন্য অপেক্ষা করি? আকাশ পাহাড়ের উপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে বলে, রাকিব, রেহান, শাওন, মিন্টু, ইমতিয়াজ শেষ। এখন মৃত্যুর পালা আসবে আলী সাবের এবং সেই শক্তিরা যারা সমাজকে শোষণ করে। আমি ফিরছি শুধু প্রতিশোধ নিতে নয়, আমি ফিরছি একটা যুদ্ধ জিততে। যুদ্ধ হবে ভালোবাসা ও ন্যায়ের। পেছনে কোথাও বাজে পরীর কণ্ঠ, আমি জানি তুমি বেঁচে আছো আকাশ। আমি শুধু এখন তোমার নাম নিতে ভয় পাই।
দুদিন পর রাত 11টা। পরি ছাদের এক কোণায় দাঁড়িয়ে একা। তার চোখে কুয়াশার মতো ভয় আর বিশ্বাসের মিশ্র ছায়া। কেউ এসে দাঁড়ায় পাশে, হুডি মুখ ঢাকা, চুপচাপ হয়ে। পরি কিছু বলে না, শুধু বলে, তুমি জানো আমি কে? তুমি সেই যে একসময় একজন মানুষকে বিশ্বাস করেনি আর এখন সে ছায়ার প্রেমে পড়েছে। তুমি কি তবে সত্যি সেই আকাশ? আকাশ বলে না কিছু, শুধু একটা সাদা গোলাপ হাতে তুলে নিয়ে চলে যায়। পরি আস্তে গলায় বলে, তোমার না থাকাটাই আমাকে সবচেয়ে বেশি বলছে যে তুমি থেকেই গেছো। আলী সাহেবের পরির বাবার বন্ধু, একজন দাপুটে রাজনীতিবিদ। তার চোখে শকুনের তীক্ষ্ণতা। রেহানকে সে বলেছিল, তুই আকাশকে সরাস, আমি তোকে করব শহরের ডন। এখন রেহান আকাশের হাতেই ধরা পড়েছে। আলী ফোনে কথা বলে, রেহানকে খুঁজে পাচ্ছি না। শালা আকাশ আবার ফিরেছে। 5-6 মাস বেশ ভালোই ছিলাম। তোমাকে আমি মেরে ফেলবো, আসো আমার সামনে। আলী ফোন কেটে দেয়। ওদিকে রেহান রাতে পালানোর চেষ্টা করে। তাকে সাহায্য করে আলীর এক দেহরক্ষী, কিন্তু পথে বের হতেই বিশাল বোমার শব্দে পথ বন্ধ হয়ে যায়। চারপাশে ধোঁয়া। সেই ধোঁয়ার মধ্যে একটা ছায়া উঠে আসে, সে আকাশে। তুই পালাতে পারিস রেহান, কিন্তু নিজেকে ছাড়াতে পারবি না। মৃত্যু তোর জন্য ছায়ার মতো পিছনে লেগে আছে। তুই বাঁচবি কারণ তোর মৃত্যু আমার হাতে নয়, তোর বিবেকের কাছে। তোকে তো এত সহজে আমি মারবো না। রেহানকে টেনে আনে জঙ্গলে। আলীর লোককে মেরে ফেলে আকাশের লোকেরা। রেহানকে মাটিতে অর্ধেক পুঁতে রেহানের গায়ে পাথর ছুঁড়ে মারতে থাকে আকাশ। রেহান একসময় মারা যায়। রেহান সেই রাতে পুলিশের কাছে ধরা পড়ে। এক অজ্ঞাত লোক আগুন জ্বালিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। পরি আকাশের সাথে দেখা করার জন্য বের হচ্ছিল। এমন সময় পরি হঠাৎ শুনে ফেলে তার বাবার কণ্ঠে কিছু কথা। আকাশ বেঁচে থাকলে আমাদের সব কেলেঙ্কারি বেরিয়ে পড়তো, তাই আমি আলী সাহেবকে বলেছিলাম ওকে সরিয়ে দিতে। আমার মেয়ে একটা গ্যাংস্টারকে ভালোবেসে ফেলেছে, এটা আমি সফল হতে দিই কিভাবে? আলী, রেহান কোথায়? ওকে খুঁজে বের করো। পরি চমকে যায়। সে এগিয়ে যায় ওর বাবার রুমে। দরজা ঠেলে দেখে তিনি ফোনে কথা বলছে। পরীকে দেখেই চমকে ওঠেন। পরি বলে, আপনি আমাকে সবকিছু থেকে সরিয়ে নিলেন, একজন পাপিষ্ঠ মানুষকে ধর্ষণের আসামি বানিয়ে ফাঁসালেন, তাকে আমার থেকে দূর করলেন, কিভাবে পারলেন? শুনে ফেলেছিস সব? আচ্ছা, ও গ্যাংস্টার ছিল, তুমি তার সাথে মিশো এটা আমি চাইনি। আর তাছাড়া সে ধান্দা বন্ধ করতে চেয়েছিল। পরি চোখে জল নিয়ে বলে, তাই না? কিন্তু আমি তাকে ভালোবেসেছিলাম, এখনো বাসি। আর সে এখন শুধু একজন গ্যাংস্টার না, সে ভয়ঙ্কর হিংস্র মানুষ হয়ে গেছে। নিজেকে সামলান আপনারা। পরি বের হয়ে আসে, আকাশকে সব বলবে, কিন্তু আকাশ কোথায়? সুমন এক পুরনো ল্যাপটপে ঢুকে দেখে একটি ভিডিও। আকাশকে বেঁধে রাখা হয়েছে। পাশেই দাঁড়িয়ে রেহান, শাহুন, মিন্টু, ইমতিয়াজ, রাকিব আর এক ছায়া মুখোশ পরা লোক। ভিডিওতে মুখোশধারী লোকটি বলে, তাকে মেরে ফেলো, তার চোখে আগুন আছে। যতদিন ও থাকবে ততদিন আমরা রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবো না। একটা আদর্শবান গ্যাংস্টার আমাদের সবচেয়ে বড় শত্রু। তোমরা কাজ শেষ করে আমাকে জানাবে। সুমন খেয়াল করে সে মুখোশধারী লোকের আওয়াজ আলী সাহেবের মতো নয়। এটা আরো ঠান্ডা, আরো নিয়ন্ত্রিত ভয়েস। ভিডিওর ফাইলের নাম XMP4। সুমন ধীর গলাতে বলে, এক্স, এটা কে? তবে কি আলী সাহেবের পরেও আরেকজন আছে? আকাশ ফাঁকা রাস্তায় হাঁটে। তার মনে পড়ে রেহান, শাওনের ছুরির কথা, পরীর কান্নার আওয়াজ, খালিদের চিৎকার। সে থামে, চোখ বন্ধ করে বলে, তারা ভেবেছিল আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি মরিনি। আমি জন্ম নিয়েছি নতুন নামে, ছায়া হয়ে। শুধু একা নয়, আমি ফিরবো আলো হয়ে। তার চোখে এখন আগুন নয়, একটা নিরুত্তাপ আলো যেন। সে হাসতে থাকে। আকাশের ফোন বাজে। সুমন কল দিয়েছে। সুমন ফোনে আকাশকে জানায়, আপনার মৃত্যুর পেছনে শুধু ওরা 5 জন না, আরও বড় একটা নাম আছে যাকে কেউ চেনে না। সবাই শুধু বলে তিনি একজন এক্স, তিনি একজন যিনি সরকার নেই কিন্তু সরকারকে চালান। আকাশ চোখে অন্ধকার দেখে, এক্স, এটা আবার কে? পরি এখন একা, কোথাও বের হয় না। আকাশের কথাই সুরক্ষিত থাকে।
কিন্তু তার বাবার রাজনৈতিক সহকর্মী আলী সাহেবের পরীকে বলেন, তোমার পাশে যে ছেলেটা ছায়ার মতো দাঁড়ায় সে তোমার সর্বনাশ ডেকে আনবে। তুমি কেন তাকে বিশ্বাস করছো? সে যদি আমার সর্বনাশ করে তবে আমি তাতেই ডুবে যাব। অন্তত আমার বাবার মতো নিকৃষ্ট সে নয়। তাছাড়া ওকে ছাড়া আমি বাঁচব না। রুমে যাও। পরি রুমে আসে, বিছানায় বসে আকাশের কথা ভাবে, ফোনটা হাতে নেয়। এমন সময় ওর ফোনে একটি ভিডিও আসে। পরি লাইব্রেরি থেকে বের হচ্ছে, পিছনে কতগুলো লোক, ভিডিওটা ড্রোনে তোলা দৃশ্য। তার নিচে লেখা টার্গেট পি, আহমেদ অর্ডার ইস্যুড বাই এক্স। সুমন একটি হ্যাকিং ডিভাইস দিয়ে ড্রোনের উৎস খুঁজে পায়। লোকেশন দেখায় একটি সংবাদ মাধ্যমের পরিত্যক্ত ভবন। আকাশ লোক পাঠায়, তারা সেখানে গিয়ে দেখে সব ফাঁকা, কিন্তু দেওয়ালে একটি বাক্য লেখা, আমরা তথ্য দিয়ে হত্যা করি। আমাদের অস্ত্র ক্যামেরা নয়, চরিত্র ধ্বংস। আমরা এক্সেল মিডিয়া অ্যাসাসিন। আকাশ মুচকি হেসে বলে, তাহলে ওরা শুধু অস্ত্র নয়, চরিত্র হত্যার মিথ্যাও করে। এভাবেই আমাকেও পরিচকে ধর্ষক বানিয়েছিল। এবার খেলা হবে মাইন্ড গেম দিয়ে। শহরে নতুন পুলিশ অফিসার আসছে, নাম জুবায়ের। দেখতে চিত্রনাট্যের মতো শান্ত, সুপুরুষ, মিষ্টি হেসে কথা বলে, কিন্তু সে আসলে এক্স এর মিডিয়া অ্যাসাসিন দলের এক্সিকিউশন অফিসার। তার কাজ আকাশকে সমাজের চোখে আবার ধর্ষক, খুনি, অমানবিক বানিয়ে আইন দিয়ে নয়, বিবেক দিয়ে মেরে ফেলা। জুবায়ের আলী আর খালিদের সামনে বসে বলে, যে মানুষ সমাজে নায়ক হয়ে ওঠে তাকে সমাজ মেরে ফেলতে তার গল্প নষ্ট করে দেয়। কাজ হয়ে যাবে স্যার। এবার যেন আকাশ নিজেকে বাঁচাতে না পারে। মারার পরেও সে মরেনি। এবার খেলবো মাইন্ড দিয়ে। ড্রাগস, অস্ত্র, নারী পাচার, বিজনেস সব আমার আন্ডারে। আকাশ থাকলে সেসব নিয়ে বিজনেস করা যাবে না। চিন্তা নেই স্যার, আমি আকাশের গল্পটা রচনার শেষ প্রান্তে লেখাবো, মানি সোজা উপরে ওঠাবো। এদিকে পরি আর আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ পরীকে বলে, তুমি আর নিরাপদ না পড়ি, তারা এবার তোমাকে টার্গেট করেছে আমার কাছ থেকে সরানোর জন্য। আমি যদি হারিয়েও যাই, আমার দেহটা যেন তোমার ছায়ায় পড়ে থাকুক। আমি জানি তুমি আমার আকাশ। তোমাকে হারানো আমার জন্য মৃত্যুর চেয়েও বড়। আকাশের চোখে জল আসে না, কিন্তু গলা ভারী হয়। সে বলে, তোমাকে এখন আমার ভিতর রাখতে হবে, কারণ যুদ্ধ এখন সত্যিকারই শুরু হবে। ওরা একে অপরকে জড়িয়ে ধরে। ওদিকে এক উচ্চ পর্যায়ের বৈঠক চলে। 4 জন লোক বসে আছে, মুখ ঢাকা। সবার সামনে স্ক্রিনে আকাশের ছবি। তাদের নেতা অন্ধকারে বসা, শুধু কণ্ঠ শোনা যায়, সে হলো এক্স। সে ছায়া হয়ে ফিরে এসেছে। এখন ওর চরিত্র ধ্বংস করো। ওকে আবার সেই ধর্ষক, মাফিয়া, মানসিক রোগী তকমা দাও। মানুষকে বলো ও মরেনি, কারণ সে পাগল। কিন্তু তার পাশে পরি আছে, সে তো প্রভাবশালী পরিবারের মেয়ে। নেতা হেসে বলে, তাকে ধরো, তার প্রেমকে কলঙ্ক করো, পবিত্র প্রেমকে অপবিত্র প্রমাণ করো, তবেই ওরা হেরে যাবে। এদিকে আকাশ একটি গোপন ব্লগ থেকে পোস্ট করে, আমাকে মাফিয়া বলো, খুনি বলো, কিংবা প্রেমিক বলো, আমি সব ছিলাম, সব হারিয়েছি। এখন আমি কিছুই নই, আমি রূপান্তর। আমি সেই ছেলেটা যাকে মেরে ফেলা হয়েছিল শুধু সত্য ঢাকার জন্য। এখন আমি ফিরেছি কবরের নিচ থেকে। এবার আমি কবরে ফেলবো তাদের, যারা আমাকে মৃত বানাতে চেয়েছিল। এমন সময় জুবায়ের একটা ফ্ল্যাশ ড্রাইভ নিয়ে হাসছে। ড্রাইভে আছে নতুন তৈরি করা ভিডিও, আকাশ ও পরীর একটি মন্টাজ, কিন্তু কাটছাট করে এমনভাবে সাজানো যেন তারা একটি নিষিদ্ধ সম্পর্কে লিপ্ত। তারপর সে ফোনে বলে, ভিডিও রেডি। কাল দেশের সবচাইতে বড় টিম চ্যানেলে প্রকাশ হবে। তাদের প্রেম এবার খাবে, মানুষ ভালোবাসবে না। অন্ধকারে বসে সে অদৃশ্য নেতা এক্স বলে, যুদ্ধ শুরু করো। রাত 2:45। পরি নিজের ঘরের জানালার পাশে বসে আকাশের পাঠানোর পুরনো কবিতার স্ক্রিনশট পড়ছিল। অন্ধকার জানালায় ধীরে ধীরে একটা হাত উঠে আসে। নিঃশব্দে গ্লাস ভাঙে না, শব্দ হয় না, তবুও ছায়া ঘরে ঢুকে পড়ে। পরি জ্ঞান হারায় গন্ধবিহীন গ্যাসে। পরদিন সকালে খালিদ আহমেদ নিজের বেডরুমে একটি কাগজ পায়। তোমার মেয়ে এখন আমার হাতে। তোমার অতীত ভুলে যাও। আকাশ যদি এসব জানে
পরি নিঃশেষ। খালিদ বুঝতে পারে না তার থেকেও বড় গডফাদার আর কে আছে, আর কেই বা তার মেয়েকে কিডন্যাপ করবে। আবার আকাশকে কিছু জানাতেও বারণ করলো। সে দ্রুত বাসা থেকে বের হয়। তারপর সুমন আকাশকে অনেকবার কল করেছে। আকাশ সুমনের লোকেরা পরীদের বাড়ির পাশে ঘুরঘুর করত। পরীর আপডেট দেবার জন্যই রেখেছিল। পরী কিডন্যাপ হওয়ার পরে আকাশকে কল করেছে। আকাশ রিসিভ করে। ভাই পরি কিডন্যাপ হয়েছে। কি, তোরা কোথায় ছিলি? ভাই ওরা বাইরে অনেক লোক ছিল, তবে আমি ওদের গাড়িতে ট্র্যাকার লাগিয়েছি, জানা যাবে। আকাশ ফোন কেটে দেয়। বিরক্তিতে আকাশ নিঃশব্দে দেয়ালে ঘুষি মারে। তার চোখে ফিরে আসে সেই মুহূর্ত যখন তাকে 5 জন মানুষ মিলে কবর দিয়েছিল জঙ্গলে। রেহান, শাওন, রাকিব, ইমতিয়াজ, মিন্টু। তাদের মুখের শব্দগুলো যেন জ্বলন্ত আগুন মনে হয়েছিল। পরীকে খুঁজে বের করতে হবে। মৃত্যু থেকে সে একবারই বেঁচে ফিরেছে, এবার সে আর দুর্ঘটনা হতে দিবে না। সুমন হ্যাক করে দেখে এক্স এর মোবাইল লোকেশন দিনে 10 বার করে বদলায়। তবে একদিন যে লোকেশন আসে তা চমকে দেয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভেতরের চেম্বার। সুমন ভয় পায়। আকাশকে বলে, আমার মনে হচ্ছে উপর লেভেলের খেলোয়াড় এসব করছে, আর সে হতে পারে সব কাজে এক সাবেক বিচারপতি জড়িত। আর সবচেয়ে বড় কথা, তাকে নিয়োগ দিয়েছিল পরীর বাবা খালিদ আহমেদ। মানে কেমন যেন অন্যরকম রহস্য পাচ্ছি। তাহলে এখন প্রেম আর প্রতিশোধের মাঝখানে আছে রক্তের সম্পর্ক। খালিদ নিজেই তো জটিলতা তৈরি করেছে। সে মূলত খেলছে আমার সাথে। চলো আমরাও খুঁজে বের করি তাহলে ওদেরকে। আকাশের সুমন বের হয়, সাথে অনেক ছেলেপুলে। অপরদিকে পরীর চোখ খুলে দেওয়া হয়। সে দেখে একটি কাচের ঘরে বসে আছে, সেখানে কোনো আলো নেই। সামনে দাঁড়িয়ে মুখোশধারী এক্স পরী প্রশ্ন করলো, তুমি কে? আমি সেই যাকে সমাজও ডাকেও না, হত্যাও করতে ভয় পায়। আমি ক্ষমতা, আমি ছায়া, আর তুমি শুধু আকাশের দুর্বলতা। যে মেয়ে ভালোবাসে সে দুর্বল না। যে ছেলেকে গ্যাংস্টার বলে অপমান করো সে আজ শূন্য থেকে ফিরে এসেছে। তার সামনে তোমরা কিছুই না। ভালো হয় যদি তোমরা আমাকে ছেড়ে দাও। আমরা তো আকাশের অপেক্ষাতেই আছি। এক্স পরীর সামনে বসে সিগারেট ধরায়। তারপর নিজ হাতে আগ্নেয়াস্ত্র গড়ে সুমনের দিকে তাকিয়ে বলে, তারা ভুলে গেছে আমি একাই রাজা হয়ে উঠেছিলাম। এখন আমি নিজের রাজত্ব চাই না, শুধু আমার মানুষটাকে ফিরিয়ে আনতে চাই। প্রয়োজনে সব কিছু ধ্বংস করে দেব। ভাই তুমি কি নিশ্চিত এই যুদ্ধে তুমি বাঁচবে? আকাশ চুপ। কিছু সময় পর বলে, এই যুদ্ধ বাঁচার জন্য নয়, শাস্তি দেবার জন্য। চলে এসেছি না কাছে, গাড়ির লোকেশন এখানেই তো। হ্যাঁ ভাই। আকাশ দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্টের পুরনো ভবনের সামনে। তার সামনে তার কানে বাজে এক্স এর কণ্ঠস্বর, আমি তোর সব কিছু নিয়েছি আকাশ, তোর সম্মান, তোর প্রেম, তোর মানুষ। এবার তুই শুধু ছায়া, আর ছায়া কখনো দিনের আলোতে জ্বলে না। আকাশের দিকে তাকিয়ে বলে, কিন্তু ছায়া জ্বলে না বলেই আগুন কেমন লাগে সেটা সে জানে না। দেখা হবে বস। আকাশ কালো পোশাকে, মুখে ঢেউ খেলানো কাপড় বাঁধা, গায়ে সাইলেন্সার লাগানো পিস্তল নিয়ে ঢুকে পড়ে জাস্টিস সাহেবের পুরনো চেম্বারে। পরি নেই সেখানে, কিন্তু চেম্বার ফাঁকা নয়। টেবিলে বসে চা খাচ্ছে এক বৃদ্ধ লোক। আকাশকে দেখে চশমা নামিয়ে বলে, তুমি এসেছো, আমি জানতাম। আকাশ ধীরে প্রশ্ন করে, তুমি এক্স? না, আমি এক্স নই। আমি সেই জাস্টিস যার কলমে একদিন আকাশের মৃত্যুদণ্ড লেখা হয়েছিল। তবে সেই কলম বন্ধ করে দিয়েছিল তোমার প্রেম পরি। মানে? মনে করো। আকাশের মনে পড়ে আকাশ একবার পুলিশের কাছে ধরা পড়ে। ধরা নয়, পরীর কথায় আত্মসমর্পণ করে। সে সময় বিচারপতি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, কিন্তু পরী তার বাবার সাহায্যে সেটা থামিয়ে দেয়। পরে আকাশের লোকেরা তাকে বের করে আনে। আকাশের চোখ লাল হয়। সে বলে, তাহলে তুমি বিচারপতির আসনে বসেছিলে, অথচ আদেশ পাচ্ছিলে অন্য কারো কাছ থেকে? হ্যাঁ, আর সেই এক ছিল তোমার সবচেয়ে কাছের এক ব্যক্তি। তুমি তাকে চেনো। এমন সময় পরীর জ্ঞান ফেরে। তাকে অজ্ঞান করে একটি হল রুমে রাখা হয়। চোখ মেলতেই দেয়ালে নজর যায় তার। দেয়ালে ঝুলছে পুরনো পেপার কাটিং,
খালিদ আহমেদ, জাস্টিস সাবের এবং একজন যুবক যার মুখ আকাশের ছোটবেলার মতো। তার নিচে লেখা প্রথম লিগ্যাল কনফারেন্স, যেখানে খালিদ আহমেদ এক নতুন ছেলেকে রাজনৈতিক মাঠে আনলেন। পরি ধীরে বলে, এই ছেলেটাই কি আকাশের অতীত নাকি এক্স? ওদিকে সুমন বসে আছে তার সার্ভার রুমে। আকাশের কথা মতো অতীত ফাইল ঘাঁটতে থাকে সরকারি সার্ভারে। সুমন হ্যাক করে এক পুরনো ফাইল খুঁজে পায়। ফাইলের নাম অপারেশন নরক, কনফিডেন্সিয়াল ক্লিয়ারেন্স বাই কে আহমেদ অ্যান্ড জাবি সাবির। সেখানে একজন স্পেশাল অপারেটিভের নামও আছে। নামটি হলো তামিম কবির, যার কোড নেম এক্স। সে আন্ডারকভার এক্সিকিউটর। সুমন সবকিছু দেখে চমকে যায়। তামিম কবির, এই নামটা আকাশের পুরনো গ্যাং ফাইলেও ছিল, কিন্তু তামিম কে? ফ্ল্যাশব্যাক বিগিনস। তামিম কবির একসময় আকাশের ডান হাত এবং কাছের বন্ধু ছিল, কিন্তু সে একদিন আকাশকে বলে, বন্ধু তুই প্রেমে পড়ছস, তুই দুর্বল হয়ে যাবি। গ্যাংস্টারদের দুর্বলতা মানে মৃত্যুর নিমন্ত্রণ। এসব মেইলি বিষয় থেকে দূরে থাক। আমি মানুষও হতে পারি, শুধু গ্যাংস্টার না। খালিদের মেয়েকে ভালো লাগে রে। তাহলে তুই ভালো মানুষ হ, আর আমি গ্যাংস্টার থাকি, দেখি কে টিকে থাকে। সেই দিন থেকে সে ছায়াই হারিয়ে গিয়েছিল, সেই আজকের এক্স। তার মানে দাঁড়ালো রেহান, রাকিব এদের সবাইকে তামিমই পরিচালনা করেছে। আকাশকে কল দেয় সুমন, কিন্তু ফোন রিসিভ হয় না। সুমন কি করবে বুঝতে পারে না। সে বের হয় রুম থেকে, পরীর লোকেশনও জেনে নেয়। ওদিকে পরীর সামনে তামিম এক্স এসে দাঁড়ায়। তামিম এক্স পরীকে টেনে আনে এক ঘরে। আকাশের লোকেরা এতক্ষণে বাইরে থাকা সব গ্যাং মেম্বারদের মেরে ফেলেছে। আলী সাবেরকে ধরে নিয়ে যায় আকাশের লোকেরা। আকাশ বুঝতে পারে তার ফোন বাজছে। আকাশ রিসিভ করে। সুমন জানায় মিস্টার এক্স আসলে কে। সব শুনে আকাশ বলে, পরি এখন কোথায়? ভাই, পরীর লোকেশন পাশের বিল্ডিং এর 4 তলাতে দেখাচ্ছে। আচ্ছা। আকাশে বিল্ডিং এর 4 তলাতে আসলো। তামিমের সোজা বিল্ডিং এ দাঁড়িয়ে স্নাইপার রেঞ্জে তামিমের কপালে টার্গেট ধরে। তামিম রেঞ্জ লাইট দেখতে পায়, হ্যান্ড মাইক নিয়ে বলে, তুই প্রেম করে মরতে এসছিস আকাশ, দেখলি তো তোর দুর্বলতা আজ তোকে মৃত্যু দেবে। তুই ক্ষমতার ছায়া হয়ে বেঁচে থাকিস, আমি একজন মানুষ হয়ে মরতে রাজি। ওকে ছেড়ে দে, ফেস টু ফেস আয়। আয় তাহলে এখানে। পরি কাঁদতে কাঁদতে বলে, তোমরা দুইজন দুই পথের পথিক, কিন্তু আমি শুধু আমার আকাশকেই চাই। আকাশ বন্দুক ফেলে দেয়। তারপর সে লাফ দিয়ে পাশের বিল্ডিং এ যায়। তামিমের সামনে দাঁড়িয়ে বলে, তোর জন্য বন্দুক ফেলিনি, পরির জন্য করেছি। তামিম হেসে ওঠে, হাসি যেন থামে না। সে আকাশের গালে জোরে একটা ঘুষি দেয়। আকাশ দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। তামিম বলে, তোর এই মানবিকতায় তোর কবর পর্যন্ত নিয়ে যাবে বোকা মাফিয়া। আকাশ এবার তামিমের গালে জোরে ঘুষি দেয়। তামিমও ছিটকে পড়ে। আকাশ বলে, আমি বেঈমানদের মারি, বন্ধুদেরকে না। তুই তো শালা ভয় পাস তোর দুর্বলতার কাছে। তামিম এগিয়ে আসে পরীর দিকে। পরীর রানের উপরে ছুরি ঢুকিয়ে দেয় তামিম। আকাশ সহ্য করতে পারে না। সে এগিয়ে আসে তামিমের দিকে। তামিমকে লাথি মারে সে। পরী চিৎকার করে ওঠে। রানের উপর থেকে ছুরিটা বের করে ফেলে দেয়। পরীকে জড়িয়ে ধরে। পরি, কিছু হবে না তোমার, আমি আছি তো। তামিম এসে আকাশের পিঠে ছুরি ঢোকায় বের করে। আবার যখন মারতে যাবে, কিন্তু হঠাৎ পেছনে সুমন এসে তামিমের হাতে ডিভাইস বসিয়ে দেয়। এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ইএমপি ব্লাস্ট। ঘর অন্ধকারে ডুবে যায়। তামিম ধাক্কা খেয়ে পড়ে। আকাশ পরীকে ধরে। তোমায় নিতে এসেছিলাম, এবার মুক্ত করে নিয়ে যাব। তামিম এক্স পালায়। সুপ্রিম কোর্টের পুরানো ভবনের নিচে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তামিম এক্স নিঃশব্দে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে সে রেখে যায় এক অডিও বার্তা। তোমার পিছনে সবসময় একটা ছায়া ছিল আকাশ, আজ সেই ছায়া সারা দেশকে পুড়িয়ে দেবে। আমি ফিরে আসছি শেষ খেলায়, গেম এখনো বাকি বস। আকাশ সুমনের দিকে তাকিয়ে বলে, যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ এখন শুরু হবে। পরীর জ্ঞান ফিরেছে। পাশে ওর বাবা বসে আছে। খালিদ আহমেদ বলে, তুমি ঠিক আছো? পরী একটানা তাকিয়ে থাকে। তারপর একটি প্রশ্ন, তুমি আকাশকে মেরে ফেলতে চেয়েছিলে কেন?
খালিদ চুপ করে থাকে। কিছু সময় পর বলে, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুমি ঠিকই মরতে চাচ্ছিলে ওর জন্য। এখন শান্ত হও। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার স্বাধীনতাকেও ভালোবাসো না। তুমি কেবল নিজের ইজ্জত বাঁচাতে চেয়েছিলে আর আমার ভালোবাসাকে মেরে ফেলেছিলে। তুমি খুনি, তুমি খারাপ। আমি আকাশের কাছে যাব। পরীকে ইনজেকশন পুশ করা হয়। খালিদ রুম থেকে বের হয়। ওদিকে সুমন হ্যাক করে একটি ভিডিও উদ্ধার করে। তার ভিতরে ছিল 5 জন যুবক, রেহান, শাওন, রাকিব, ইমতিয়াজ, মিন্টু। সঙ্গে একজন পিছনে দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। তারা একত্রে আকাশকে মেরে ফেলেছে। পিছনে দাঁড়ানো লোকটির হাত ঘড়িতে খোদাই করা। কে এ? সুমন ধীরে বলে। খালিদ আহমেদ নিজে দাঁড়িয়েছিল আকাশের মৃত্যু দৃশ্যের পেছনে। এখন শুধু প্রেমের জন্য যুদ্ধ না, এখন এই যুদ্ধ আমার অস্তিত্বের জন্য। পরি ঠিক আছে কিনা খোঁজ নে। আকাশ বিছানা থেকে উঠল। তারপর তামিমের এক্স মূল ঘাঁটি ছিল চট্টগ্রামের পাহাড়ে অবস্থিত এক পুরনো সেনা ক্যাম্প, যা অস্ত্র জাদুঘর নামে পরিচিত। সুমন বলে, খালিদ আহমেদ প্ল্যান করছে সর্বশেষ ধ্বংস। রাজনীতি, মিডিয়া, প্রশাসন সব তার হাতে। তামিমকে ব্যবহার করেছে খালিদ। তাহলে ওখানে আমি একাই যাচ্ছি। এই যুদ্ধ কারো সঙ্গে না, নিজের ছায়ার সঙ্গে। তবে পরীর সাথে দেখা করতে হবে আমার। আকাশ বের হয়। হাসপাতালে আসে। খালিদের লোকেরা পাহারা দেয়। আকাশ হাতে পিস্তল ও গায়ে বোম নিয়ে এগিয়ে যায়। কেউ তাকে আটকায় না। পরীর ঘুম ভেঙেছে। বিছানা থেকে উঠে বসে সে। আকাশের কাছে যেতে হবে তার। তখনই আকাশ আসে পরীর সামনে। পরী আকাশকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। আকাশও পরীকে জড়িয়ে রাখে। পরি, হয়তো এটাই শেষ দেখা। আমি যাচ্ছি তোমার বাবার কাছে। খেলাটা এবার শেষ করব। তুমি একা যাবে না, কারণ তুমি একসাথেই থাকতে চাই। যেখানে তুমি সেখানে আমি, মরলে একসাথে মরবো। তুমি যদি না নাও, আমি একাই যাব। আচ্ছা বেশ, নিজের বাবার মৃত্যু সহ্য করতে পারবে তো? হ্যাঁ। এরপর আকাশের পরী পাহাড়ে রওনা দেয়। রাস্তায় গাড়ির ভিতরে আকাশ পরীর দিকে তাকিয়ে বলে, আমি যদি আজ বেঁচে না ফিরি, তাহলে আমার শেষ নিঃশ্বাস তোমার নামে হবে। আর আমি যদি হারিয়ে যাই? তুমি হারাতে পারো না, কারণ তুমি আমার ভিতরেই আছো। পাহাড়ের কোলে এক পুরনো ক্যাম্প, অস্ত্রের গুদাম, পিছনে লুকানো অস্ত্র, ডেটোনেটর এবং মিডিয়া ম্যানিপুলেশন রুম। আকাশ তার সামনে দাঁড়িয়ে থাকে। রাত 2টা। চট্টগ্রামের পাহাড় ঘেরা এক অচেনা জায়গা। চারপাশে ঝিঝি পোকাদের শব্দ। তার ভিতর দাঁড়িয়ে আছে আকাশ, হাতে ব্যাগ ভর্তি অস্ত্র। পিছনে পড়ি, চোখে ভয় নয়, প্রেমের জন্য রক্ত দেবার আগুন। সুমন পাশে দাঁড়িয়ে, মুখে দুশ্চিন্তা আর ভয় মিলিয়ে এক অদ্ভুত অভিব্যক্তি। সুমন বলে, ভাই, একবার ঢুকলে ফিরে আসা সম্ভব না। পুরো ক্যাম্প ট্রিপ মাইন আর সাইলেন্ট গার্ড দিয়ে ভরা। তারা আমাকে কবর দিয়েছে আগেই। আমি ফিরে এসেছি। এবার আমি এখানকার মাটিকে কাঁপিয়ে রেখে যাব। তুমি যদি মরো, আমিও মরবো। তুমি আলো, তুমি আমার ছায়া। পাহাড়ি ক্যাম্পের নির্জন একটা কক্ষে 3 জন মানুষ বসে। তামিম, জুবায়ের, খালিদ। চারদিকে ডাউস স্ক্রিন, সিসিটিভি, মানচিত্র, অস্ত্রভর্তি টেবিল। আকাশ এত সহজে মরবে না। তামিম আমাদেরকে বলছিল ও আর ফিরে আসবে না, কিন্তু সে বাঁচা মানে আমাদের মৃত্যু। রেহানারা সবাই একসাথে ছিল, কিন্তু আমাদের বুঝতে হবে একসময় রেহানাদের চোখে লোভ এসেছিল। মনে হচ্ছিল আকাশকে সরিয়ে দিলে ওরা রাজা হবে। ক্যাম্পের উত্তর গেটে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিসিটিভি স্ক্রিন কালো হয়ে যায়। বাইরের গার্ডরা নিঃশব্দে একের পর এক পড়ে যেতে থাকে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের মতো বাতাস দৌড়ে আসছে এক ভয়ানক উপস্থিতিতে। সাইলেন্সার লাগানো রাইফেল হতে একের পর এক গুলি বর্ষণ হয় গার্ডদের উপর। জুবায়ের বলে, সে এসেছে। আকাশ ঢুকে পড়ে মেইন কন্ট্রোল রুমে। আলো বন্ধ করে দেয়, গ্যাস ফিল্টার ছাড়ে, যেন শত্রুরা দৃষ্টিশক্তি হারায়। জুবায়ের ছুটে পালাতে গিয়ে পেছন থেকে এক ছুরি এক সোজা ঢুকে যায়। শেষ নিঃশ্বাসে তার কণ্ঠে ভেসে আসে, আমরা ভুল করছি ভাই। তামিম আসে আকাশের সামনে। তামিম অস্ত্র হাতে সামনে দাঁড়ায়। সে পাগলের মতো চিৎকার করে, তোকে বলেছিলাম নিজেকে বদলাস না। তুই ভালোবাসায় নামে নিজেকে বদল করছিস।
ভালোবাসা কখনো দুর্বলতার বিষয় না, ভালোবাসা তো আত্মাহতি। তুই শুধু ব্যবহার করতে চেয়েছিলি আমাকে। দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়। তামিম ব্লেড দিয়ে আকাশের কাঁধে কেটে দেয়। আকাশও তামিমের পিঠে একটা গোপন ব্লেড চালিয়ে দেয়। তিনজন ছেলে আসে সেখানে। তামিম সে সুযোগে চলে আসে সেখান থেকে। আমির তাতার কন্ট্রোল রুমে। ডাক্তারও আসে এখানে। তামিমকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তামিম ক্যাম্পের কন্ট্রোল রুমে বসে দেখে তার সব সৈনিক মারা গেছে। অপরদিকে আরও কয়েকটি ছেলে পরীকে তুলে আনে একটা ঘরে, কিন্তু পরীকে বন্দি করে রাখলেও সে বুঝতে পারে তার পরিকল্পনা শেষের পথে। খালিদকে বলে, আকাশ তো কেবল একটা গ্যাংস্টার ছিল, এতটা হিংস্রতা কেন ওর ভিতরে? একটা কাজ করো, তুমি পুরীর কাছে যাও, তার মাথায় পিস্তল ধরো, আকাশ তাকে থামাও। তো সে তো আপনার মেয়ে। যা বলছি করো। তামিম খালিদের কথা মতো বের হয়ে আসে। তামিম বন্দুক হাতে পরীর সামনে আসে, বলে, আকাশকে তো মেরেই ফেলবো, এরপর তোকেও মারতে হবে। তামিম অন্যমনস্ক হয়ে পড়ে। তখনই পরী তামিমের হাত থেকে বন্দুক কেড়ে নেয়, সোজা তামিমের কাঁধে গুলি করে। আমার আকাশ মরবে না, সে শুধু কবর থেকে উঠে এসেছে। আর তুই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভুল একজন ব্যক্তি, মরবি তো তুই। এমন সময় আকাশ এসে দাঁড়ালো। আকাশ রক্তাক্ত হাঁপাচ্ছে। তামিম ঘুরে সামনে দাঁড়ায়। দুজনের রক্তাক্ত, কিন্তু কারোর চোখে ভয় নেই। তামিম বলে, আজ তুই মরবি আর আমি জিতে যাব। তুই ভুল ছিলি তামিম, আমি শুধু প্রেমের জন্য ফিরিনি, আমি তোর মতো লোকদের শেষ করার জন্য ফিরেছি। তামিম আরেকটা পিস্তল নিয়ে গুলি ছোড়ে। আকাশ ডস করে ঘুরে ছুরি চালিয়ে দেয় তার রানের উপরে। লড়াই শুরু হয়। তামিম গুলি চালায়, আকাশের পায়ে লাগে, আকাশ পড়ে যায়। তামিম বন্দুক তুলে নেয় আবার। ঠিক তখনই পিছন থেকে পড়ি গুলি ছোড়ে তামিমের পিঠে এসে লাগে। তামিম পড়ে যায়, রক্ত গড়িয়ে পড়তে থাকে। আকাশ উঠে দাঁড়ায়, ধীরে ধীরে বলে, পরি তুমি ঠিক আছো? পরি কাঁদে, দৌড়ে এসে জড়িয়ে ধরে আকাশকে। খালিদ পালিয়েছে এখান থেকে। তামিম ক্যাম্পাসে মাটিতে পড়ে যায়, তার কাঁধে গুলির ক্ষত, রক্তে ভিজে গেছে ঘাস। আকাশ ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে ছুরি, চোখে প্রতিশোধের ধ্বনি। তুই কি ভাবিস যে এভাবে শেষ হয়ে যাবে সব? শেষ নয়, এটা শুরু। যেখানে প্রেম অপমানিত হয় সেখানে আমি জন্ম নিই, যেখানে বিশ্বাসঘাতকতা হয় আমি প্রতিশোধ হয়ে ফিরি। তামিমের মুখে রক্ত, সে হেসে ফেলে। তোর ভুল ছিল একটাই, তুই ভালোবেসেছিলি, সেই ভালোবাসায় তোকে দুর্বল করেছিল। আকাশ পিছন ফিরে পরীর দিকে তাকায়, তারপর বলে, ভালোবাসা আমাকে দুর্বল করেনি, ভালোবাসা আমাকে অমর করেছে। তামিম আরেকবার গুলি ছোড়ার চেষ্টা করে, কিন্তু আকাশ আগে থেকেই ছুরি ঢুকিয়ে দেয় তার বুকে। তামিম পড়ে যায়, বন্দুক ছিটকে পড়ে যায় দূরে। আকাশ পিস্তল হাতে নেয়। এবার তোমার বাবার পালা পরি। বাবাকে মেরো না, বাবার মুখোশ খুলে দাও, যেন সে জেলে পচে মরে। বেশ, তুমি বললে সব হবে। খালিদের হাত পা বেঁধে রাখা হয়েছে একটা রুমে। সুমন এসব করেছে। পালাতে গিয়ে খালিদ সুমনদের সামনে পড়ে যায়। সুমন সেখান থেকে খালিদকে তুলে নিয়ে রেখে দেয় একটা ঘরে। আকাশ এসেছে। সুমন একটা ক্যামেরা সেট করে রাখে খালিদের দিকে। আকাশ, আমি মন্ত্রী, তুই জানিস না আমি তোর কি অবস্থা করতে পারি। কিন্তু আপনি মন্ত্রী হয়ে নিজেকে বাঁচাতে পারবেন? কেন পারবো না? তোমাকে মারার জন্য আমি লোক সাজিয়েছিলাম। আমার এত বড় ড্রাগস অস্ত্রের বিজনেস সামলাচ্ছি 10 বছর ধরে, কেউ আমার কিছুই করতে পারেনি। আপনি আসলে অনেক বড় ব্যক্তি, আমাকে মাফ করে দিন স্যার, আমার তো শাস্তি হবে। হ্যাঁ, তোকে এই ফাঁসির ব্যবস্থা করব, ছাড় আমাকে। খালিদের কথা শুনে আকাশ খালিদের হাত পা খুলে দেয়। খালিদ উঠে দাঁড়িয়ে আকাশকে ঘুষি দেয়। এমন সময় পুলিশ ঢোকে সেই রুমে। খালিদ পুলিশ অফিসারকে বলে, অফিসার, এই গ্যাংস্টারকে অ্যারেস্ট করুন এখনই। কি মানে? আরে এসব তো মিথ্যা। খালিদের কথা কেউ শোনে না, তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আকাশ মুচকি হাসে।
পরি আর সুমন রুমের ভিতরে ঢুকলো। পরি এসে আকাশকে জড়িয়ে ধরে। তারপর আকাশ ও পরি পাহাড়ের এক নির্জন ঘরে এসেছে। আকাশ পরীকে জিজ্ঞেস করে, আমরা কি এখন শান্তি পাবো? যতদিন প্রেম থাকবে শান্তি থাকবে। তুমি যখন আমার ছায়া ছিলে আমিও তখন আলো হতে শিখেছিলাম। আকাশ পুরনো অস্ত্রগুলো নদীতে ফেলে দেয়। সে বলে, থেকে শুধু ভালোবাসার জন্য বাঁচবো। পাহাড়ের গায়ে একটা পুরনো দেয়াল, সাদা চুনে লেখা একটি বাক্য, ছায়ারা মরলেও প্রেম কখনো মরে না। দূর থেকে সেই দেয়ালের দিকে তাকিয়ে আকাশ আর পরি দাঁড়িয়ে থাকে। পেছনে সূর্য অস্ত যাচ্ছে, সামনে নতুন ভোর। আসসালামু আলাইকুম।